আমাকে বিয়ে কেন করলে নয়ন? তুমি তো অন্য কাউকে ভালোবাসো, এটা তুমি ঠিক করলে না। আমি চলে গেলে তো ভালো হইতো। তুমি আমাকে বা নিজেকে কেন শাস্তি দিতে চাচ্ছ? আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেইটাই করেছি। এখানে আমি আপনাকে শাস্তি দিতে চাই নাই। আপনি আমাদের ফ্যামিলিকে যেভাবে আগলিয়ে রেখেছিলেন, আপনি আমার আম্মু মিলে এই সংসারটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলেন। আপনি যত ভাইয়ার উপরে রাগ করে কষ্ট পেয়ে ডিভোর্স দিলেও আপনি ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছিলেন। তাতে সমস্যা কি? আমি ধুকে ধুকে শেষ হলেই তাও তো অন্তত আমি বাপের বাড়িতে শান্তিতে ছিলাম। তোমার ভাইকে তো অন্তত অন্য কারোর সাথে দেখতাম না। আপনি বাপের বাড়িতে শান্তিতে ছিলেন না। ডিভোর্সি মেয়েদের এই সমাজের চোখে সব থেকে খারাপ চোখে দেখা হয়। কেউ ভিতরে খোঁজ করে না। ডিভোর্স হয়েছে মানে মেয়েটা খারাপের জন্য ডিভোর্স হয়েছে। আর আপনাকে তো আমি দেখলাম কেমন ছিলেন। আপনার ভাইয়ের বউ আপনাকে কিভাবে কটু কথা শোনাতো আমি সব জানি। আপনাকে দিয়ে গাধার মতো কাজ করাচ্ছিল। তাতে তোমার কি? আমি তাও সুখে ছিলাম। তুমি এইভাবে আমাকে বিয়ে না করে নিয়ে আসলেও পারতে নয়ন। আমাকে এইভাবে বিয়ে করে ঠিক করো নাই। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখেছি। আপনাকে আমি বড় বোনের চোখে দেখেছি সব সময়, বাট আমাদের সম্পর্ক তো সেই ভাবি দেবর ছিলাম। আপনাকে বিয়ে করা জায়েজও আছে। নদী নয়নের কথা শুনে চুপ হয়ে গেল। নদী বলে ওঠে, নয়ন, আমি তো কখনোই মা হতে পারবো না। আমাকে বিয়ে করে ভুল করলে দিন শেষে তুমিও বাচ্চার জন্য অন্য কাউকে বিয়ে করবে। দিন শেষে আবারও সেই একই দৃশ্য সামনে আসবে। নয়ন নদীর কথা শুনে নদীর দিকে তাকালো। নদীর চোখে পানি দেখে হাত ধরতে গেলেও নয়ন ধরতে পারলো না। নয়ন হাত গুটিয়ে নিল। নয়ন বলে ওঠে, আমি আপনাকে টাচ করতে পারবো? আমি কিছু জানি না, আমাকে সময় দাও। আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। দয়া করে আমাকে কিছু মাস সময় দাও। আমি আপনাকে ওই বিষয়ের জন্য টাচ করতে চাচ্ছি না। আমি শুধু আপনার হাত ধরতে চাচ্ছি। হ্যাঁ, ধরতে পারো, এইটুকু অধিকার তোমার আছে। নয়ন নদীর পাশে বসে হাত ধরতে গিয়ে ওর হাত কাঁপতে লাগলো। নয়ন হাত ছড়িয়ে নিলে নদী বলল, দেখো, তুমি নিজেও আমাকে স্পর্শ করার সাহস পাচ্ছ না, তোমার হাত কাঁপছে। এইটা আমার কখনোই করতে পারবো না। নয়ন নিজেকে কন্ট্রোল করে নদীর হাত ধরে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে যেহেতু আমি সব কিছু জেনে বিয়ে করছি, সেহেতু আজ থেকে আমি আপনার চোখে সেম দৃশ্য কখনোই দেখতে দিব না। আমাদের বাচ্চা না হইলে আমরা দত্তক নিয়ে আসবো। কত পথের শিশু আছে, এতিম বাচ্চা আছে, এক জায়গা থেকে নিয়ে আসলে তো হয়ে যাবে। ওইসব নিয়ে আমি ভাবি না। আমি ভাবছি আপনি কি আমাকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবেন? নয়নের কথা শুনে নদী যেন চুপ হয়ে গেল। নয়নের দিকে এক পলকে তাকিয়ে থেকে বলল, নয়ন, তোমার ভাইয়া আমাকে কখনোই ভালোবাসে নাই, তাই না? আমাকে যদি ভালোবাসতো তাহলে ওই চাইলে তো একটা দত্তক বাচ্চা নিয়ে আসতো। ওর সমস্যা থাকলে তো আমি কখনোই ওকে ছাড়তাম না। ওই আমাকে সত্যিই ভালোবাসে নাই। তুমি এইটুকু ছেলে হয়ে তুমি আমাকে এমন কথা বলো, আর অথচ ওর সাথে আমার 2 বছরের রিলেশন ছিল, অথচ ওই কোনোদিন এই কথা বলার সাহস পেল না। শুধু বিয়ে করবে দ্বিতীয় এই কথা নিয়ে পড়ে থাকলো। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন নদীর কান্না দেখে কিছু বলল না। নদী অঝরে কান্না করতে থাকলো। নয়নও রুমালটা এগিয়ে দিয়ে বলল, কান্না করেন, মনের ভিতরে কোনো কিছু চাপ রাখেন না। কান্না করলে বুকের ভিতরে কিছুটা হালকা অনুভব হয়। নয়নের কথা শুনে নদী রুমালটা নিয়ে কান্না করতে লাগলো আর রুমাল দিয়ে মুছতে লাগলো চোখ। অনেকক্ষণ কান্না করলে নয়ন নদীর গালে হাত দিয়ে পানি মুছে দিতে লাগলো আর বলে উঠল, আর কান্না করেন না, আর করলে মাথা ব্যথা করবে। আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। নয়ন কথাটা বলে নদীকে শুয়ে দিল। নদীর গায়ের উপর কাঁথা দিয়ে দিল। নয়ন পাঞ্জাবি খুলে আলমারি থেকে টি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে বের হলে দেখে নদী এখনো কান্না করছে। নয়ন নদীর কাছে গিয়ে বলল, এভাবে কান্না করবেন না তো, এত কান্না করলে মাথা ব্যথা করবে। মাথা ব্যথা করছে। নয়ন নদী কথা বলার ধরন দেখে কিছুটা হাসি পেল, বাট হাসি আটকিয়ে রেখে ড্রয়ার থেকে বাম বের করে নদীর পাশে বসে নদীর মাথাটা নিজের কোলে নিয়ে নিল। নদী নয়নের দিকে তাকালে নয়ন বাম কপালে দিতে দিতে বলল, এভাবে আমার দিকে তাকাবেন না। আমার ভিতরে কেমন যেন আগের মতো ভয় কাজ করছে। এখনো মনে হচ্ছে মারবেন মনে হয়। নয়নের কথা শুনে নদী ফিক করে হেসে দিল। নদীকে হাসতে দেখে নয়ন লজ্জা পেয়ে গেল। নদী বলে ওঠে, ওকে, তাকাবো না।
নদী ওর দিক থেকে চোখ সরিয়ে নিল। নয়ন নদীর মাথায় বাম লাগিয়ে দিয়ে বালিশে মাথা রেখে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী আস্তে আস্তে ঘুমিয়ে গেল। নয়ন লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে পাশে শুয়ে পড়লো। নয়ন উপরের দিকে তাকিয়ে থেকে কিছু ভাবতে লাগলো। নয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে, নয়নের বুকের ওপরে নদীর হাত পড়তে, নয়ন নদীর দিকে তাকাতে নদী ঘুমের ঘরে নয়নের উপর হাত পা তুলে দিল। নয়ন কেঁপে উঠতে লাগলো। নয়ন নদীর দিকে তাকাতে নয়নের শাড়ি পায়ের উপরে কিছুটা উঠে গেছে। নদী ধবধবে ফর্সা পেট দেখে গেলে নয়নের ভিতরে কারেন্টের ঝটকা লেগে গেল। নয়ন নদীর পেটের দিকে তাকাতে চোখ বন্ধ করে নিল। নয়ন ভাবতে লাগলো, উফ, কি জ্বালায় পড়লাম। না নয়ন, নিজের মনকে সামলা। উনি যত তোর বউ হোক না কেন, ঘুমের ভিতরে সুযোগ নিতে চাস না। এইটা একদম ঠিক হবে না। নয়ন নিজের মনকে কন্ট্রোল করতে লাগলো। বারবার চোখ নয়নের ফর্সা ধবধবে পা পেটের দিকে চোখ যেতে লাগলো। নদী নয়নের বুকের উপরে মাথা দিয়ে আরো ভালোভাবে জড়িয়ে ধরলে নয়ন কন্ট্রোল হারিয়ে ফেলতে লাগলো। নয়ন লাফ দিয়ে উঠে পড়লো। নদী এভাবে ধাক্কা খেয়ে লাফ দিয়ে উঠে পড়লো। কি হয়েছে? নদী তোতলাতে তোতলাতে কথাগুলো বললো। ভয় পেয়ে নয়ন নিজের মাথায় থাপ্পড় মেরে ভাবলো, ধ্যাত, এটা কি করলাম? এত কষ্টে ঘুম পাড়িয়ে নিজেই তুলে দিলাম। নদী নয়নের দিকে তাকাতেই অকওয়ার্ড ফিল করলো। নয়নের দিকে তাকিয়ে বলল, তুমি আমার হাজবেন্ড, তুমি চাইলে আমার কাছে আসতে পারো, এটা তোমার হক, তুমি সেটা আদায় করে নিতে পারো, নিজেকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। নদীর কথা শুনে নয়ন মাথার চুল টানতে টানতে বলল, না মানে আসলে ভাবি, আমি ওইটা ভাবতে চাই নাই। সরি, মানে কি বলবো ধ্যাত। আমি তোমার ওয়াইফ, ভাবি কেন বলছো? শোনো, আমি হয়তো তোমাকে এত তাড়াতাড়ি মেনে নিতে পারবো না, বাট তোমার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, সেহেতু তোমার চাহিদা পূর্ণ করা আমার দায়িত্ব। আমি থাকার পর যদি তুমি পাপ কাজে লিপ্ত হয়ে যাও, সেখানে আমার গুনাহ। নদীর কথা শুনে নয়ন বেশ অকওয়ার্ড ফিল করলো। নয়ন লজ্জা একদিকে অন্য বিবেকে বাধা দিতে লাগলো। নয়ন বলল, না সমস্যা নাই, আপনি ঘুমান। লজ্জা পাওয়ার কিছুই নেই, আমি তোমার ওয়াইফ, আমার কাছে সকল চাহিদার সব ইচ্ছে থাকবেই। আমার স্বামী যেহেতু তুমি, আমার চাহিদা ইচ্ছে পূর্ণ করা যেমন তোমার দায়িত্ব, তেমন আমারও। তুমি আমার কাছে আসতে পারো। আজকে বাসর রাত, সব ছেলে মেয়েদের অনেক স্বপ্ন থাকে, তেমন তোমারও অবশ্যই ছিল, বাট ভুলবশত সেই সব আমার জন্য পূর্ণ হইল না তোমার। না না, আমি ওইভাবে আপনাকে কিছু ইঙ্গিত করি নাই, আপনি আমাকে ভুল ভাবছেন। লজ্জা পেও না, লজ্জা পেলে কখনো কোনো কিছু হয় না। আসো আমার কাছে, বাট লাইট একদম অফ করে নিও দয়া করে। আচ্ছা। নয়ন নদীর কাছে গেল, লাইট করে দিল। নদী নয়নের হাতের স্পর্শ পেলে কেঁপে উঠল। নয়ন নদীর গলায় কিস করতে লাগলো। নয়নের স্পর্শে নদীর শরীর ঝাঁকি দিয়ে উঠতে লাগলো। বাট নদীর মনের ভিতরে ঝড় উঠে গেল। নদীর চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো আর ভাবতে লাগলো, কেন এমন করলে? আজ তোমার জায়গায় অন্য কেউ আমাকে স্পর্শ করছে। আমার নিজের শরীরের উপর ঘৃণা হচ্ছে রাফি। আমি তো শুধু তোমার শরীর মৃত্যুর আগ পর্যন্ত পেতে চেয়েছিলাম। কেন এমন করলে? আমি কখনোই কল্পনাও করি না আমার শরীরে তুমি বাদে অন্য কেউ আমাকে স্পর্শ করবে। নদী ঘৃণা কষ্টে চিৎকার করতে মন চাইলেও করলো না। নদী বিছানা চাদর খামচে দিয়ে ধরে থাকে, চোখ বন্ধ করে নিল। নয়ন নদীকে শুয়ে দিল। নদী চোখ বন্ধ করে চোখের পানি ছড়াতে লাগলো নিঃশব্দে। নয়ন মাতাল হয়ে গেল। নদীকে পাগলের মতো চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী চোখের সামনে অতীতের সবকিছু ভাসতে লাগলো। নয়ন নিজের চাহিদা মেটাতে লাগলো। অনেকক্ষণ ধরে আদর করলো। নয়ন ক্লান্ত হয়ে নদীর বুকের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লো। নদী মৃত ব্যক্তির মতো স্টিল হয়ে শুয়ে থাকলো। নয়ন কিছুক্ষণ শুয়ে থেকে বলল, আপনি আমার উপরে রাগ করছেন তাই না? আসলে আমি আপনার মনের বিরুদ্ধে করতে চাই নাই। আসলে আমি তো একজন পুরুষ মানুষ। আসলে আপনাকে ওইভাবে দেখে আমি মনকে বোঝানোর চেষ্টা করলেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। নয়নের কথা শুনে নদী ভাবনার জগৎ থেকে বের হয়ে বলো, আমি তোমার উপর রাগ করব কেন? এটা তোমার অধিকার, তুমি খাটাবে, এটাই তো স্বাভাবিক। মানুষ বিয়ে কেন করে? সব সুখের দরকার আছে। বাদ দাও, তুমি ঘুমাও নাকি? আবার করবে? প্রথম প্রথম তো আবার ইচ্ছে করছে, কিন্তু থাক, আর করব না। বাট আপনি কান্না করছেন, ব্যথা পেয়েছেন? অল্প অল্প, বেশি না। আচ্ছা, তোমার যদি মন চায় করতে পারো। না থাক, আপনি কান্না করছেন, লাইট জ্বালাবো? না, কান্না করছি না, লাইট জ্বালাও না, অন্ধকার ভালো লাগছে। আচ্ছা, জ্বালাবো না। নয়ন নদীর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পর নয়নের কোনো সাড়া না পেয়ে নদী ওকে বালিশের উপরে শুয়ে দিল। নদী ঘরে শুয়ে থেকে কান্না করতে লাগলো। সকালে নয়নের ঘুম ভাঙতে দেখে নদী ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রাই করছে। নয়ন মুগ্ধ হয়ে নদীকে দেখতে লাগলো। নয়ন খাট থেকে উঠে নদীর পাশে গিয়ে দাঁড়ালে নয়ন পিছনে তাকিয়ে বলল, কিছু বলবে কি?
না, কিছু না। নয়ন লজ্জা পেয়ে চলে গেল। নয়ন ওয়াশরুমে চলে গেল। গোসল করে নিচে তোয়ালে পরে বাহির হলে দেখে নয়ন বিছানার উপরে শার্ট প্যান্ট রেখে দিয়ে চলে গেছে। নয়ন শার্ট প্যান্ট পরে দিয়ে তোয়ালেটা বারান্দায় মেলে দিল। নয়ন বাহিরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগলো। নয়ন বাহিরের দিকে তাকিয়ে থাকলো। নয়ন ভাবতে লাগলো, বউ থাকলে মনের ভিতরে প্রশান্তি অনুভব হয়। বউ থাকার কত সুন্দর সুবিধা। সিঙ্গেল লাইফের সময় শার্ট প্যান্ট কোনটা পরবো বাঁচতে গিয়েও সময় লেগে যেত, আর আজ গোসল করে বের হয়ে পেয়ে গেলাম। নয়ন কথাগুলো ভেবে রুম থেকে বের হয়ে গেল। নয়ন নিচে গেলে দেখে রাফির উপর নয়নের আব্বু আম্মু বসে আছে। নদী এসেছে, সবাইকে চা দিল। নয়নের দিকে কফি এগিয়ে দিল। রাফির উপর দুজন হাসাহাসি করতে লাগলো আর গল্প করতে লাগলো নদীকে দেখে। নদী সহ্য করতে না পেরে চলে যেতে নিবে। নয়ন সাথে সাথে নদীর হাত ধরলো। নদী পিছনে তাকিয়ে বলল, কিছু বলবে? এখানে বসেন, দুইজন একসাথে কফি খাই। তুমি খাও, আমি চা খাবো। আমার কফি ভালো লাগে না। ওকে, তাহলে আমিও কফি খাবো না, আমি আপনার সাথে চা খাবো। নয়নের কথা শুনে নয়নের আম্মু আব্বু মিটে মিটে হাসতে লাগলো। রাফির উপর তাকালো। নদীর হাত ধরে নয়ন বসিয়ে দিয়ে বলল, আপনি এখানে থাকেন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। নয়ন তুমি থাকো, আমি বানিয়ে নিয়ে আসছি। না, আপনি এখানে বসেন, আমি যাচ্ছি। নয়ন নদীকে বসিয়ে দিল। নদী নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাফি ইচ্ছে করে রূপাকে বলল, রূপা, তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে। 1 মাস পর তোমাকে আরও শাড়ি কিনে দিব। সত্যি? সত্যি। তুমি প্রতিদিন আমার সামনে নতুন নতুন শাড়ি পরে থাকবে, ওকে? শপিং করা লাগবে। আমার তো বেশি শাড়ি নাই, আমার শাড়ি পরতে ভালো লাগে না। তুমি যেহেতু বলেছ, তোমার জন্য আমি প্রতিদিন পরবো। থ্যাংক ইউ। দুজনের কথা শুনে নদী ভিতরে ঝড় উঠতে লাগলো। নদী নিজের দিকে এক পলকে তাকিয়ে থাকলো। নয়নের আম্মু কিছু বলার আগেই নয়ন এসে নদীর পাশে বসে বলল, নেন, আপনি খেতে দেখেন কেমন হয়েছে। তোমারটা নিয়ে আসলে না? আমি শুনেছি স্বামী স্ত্রী 1 কাপে চা খাইলে ভালোবাসা বাড়ে। নয়নের কথা শুনে নয়নের আম্মু বলে ওঠে, বাবা, আমার ছেলে দেখি বড় হয়ে গেছে। যাক, বিয়েটা দিয়ে ভুল কিছু করি নাই। না মানে আম্মু, তুমি আব্বু এদিকে নজর দিও না তো, নিজেদের কাজ করো। সরি, ভুল হয়ে গেছে। নিন খান। নয়ন নদীর মুখের কাছে চায়ের কাপ এগিয়ে দিলে নদী চুমুক দিলে নয়ন ভ্রুকুচকে তাকিয়ে বলল, মজা হয় নাই তাই না? না, অনেক ভালো হয়েছে। তুমি নতুন নতুন অনেক ভালো চা বানিয়েছো। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। নয়ন নদী ঠোঁট লাগানো জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিল। দুইজন 1 কাপে চা খেতে লাগলো। রূপার আগে হাত মুছো করে নিল। দুজন ওদের দেখতে লাগলো। নয়ন বলে ওঠে, আচ্ছা বউ, শুনেন, আমি এখন একটু বের হচ্ছি, আপনি রেডি হয়ে থাকেন, আপনাকে শপিং করিয়ে দিব। আমার শপিং করতে হবে না, আমার অনেক শাড়ি আছে। ওইসব পুরনো হয়ে গেছে। আমার নতুন বউ নতুন নতুন শাড়ি পরবেন। আম্মু, তুমি কিছু বলো না? নদী, চলে যা মা। ওই যেহেতু বলছে জামাই কিছু দিলে না করতে নাই, সোজা নিয়ে নিতে হয়। আমাকে দেখোস না, তোর শ্বশুর কিছু দিলে আমি না করি না। নয়ন, বৌমাকে নিয়ে চলে যাস, তোর আম্মুর কাছে কার্ড দিয়ে যাব। দরকার নাই আব্বু, আমার বউকে প্রথম শপিং করতে নিয়ে যাব, আমার টাকা দিয়ে কিনে দিব। আমার কাছে 20,000 আছে, বউ 20,000 দিয়ে শপিং করিয়ে দিলে কি রাগ করবেন? এইটা আমার ইনকামের আব্বুর টাকা না। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী বলে ওঠে, আব্বুর টাকা না মানে? তুমি এত টাকা কই পাইছো? আব্বু হাত খরচ দিয়ে তো সেই টাকা বাঁচাও নাকি? না, আব্বুর থেকে তো আমি বেশি হাত খরচ নেই না, মাসে 5,000 টাকা। কি, মাত্র 5,000? তাহলে তুই 20,000 টাকা কিভাবে ইনকাম করলি? ওয়েট, মারবে না বলে দিলাম, আমি কলেজের শেষে কিছু স্টুডেন্ট পড়াই। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নয়নের আব্বু বলে ওঠে, গুড, তোমার কথা শুনে ভালো লাগলো। আমার ভরসা না করে নিজের ইনকাম নিজে করতে শিখে গেছো, বাট পড়াশোনার ক্ষতি যেন না হয়। তুই পড়াশোনা বাদ দিয়ে এইসব করস? তোকে কে বলেছে এইসব করতে? তোর কি হাঁটার অভাব পড়েছে নাকি? আম্মু, আমি পড়াতে চাই নাই, আন্টিগুলো জোর করে আমাকে প্রাইভেট পড়ানোর জন্য বলছিল। আমি তাদের রিকোয়েস্ট ফেলতে পারি নাই, তাই পড়াই, বাট ভালোই পেমেন্ট পাই। মাস শেষে আমার প্রথমে তোমাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, তারপর আব্বুকে, ভাইয়া, ভাবিকে, সরি মানে আমার বউকে
ওইগুলো সব প্রাইভেট টাকা ছিল। নয়নের কথা শুনে নদী নিজের শরীরে শাড়ি দেখে বলো, কি এটা তোমার ইনকামের শাড়ি ছিল? আমি শাড়িটা যত্ন করে রেখেছি। আমি ভাবতেও পারছি না আমার ছেলের প্রথম ইনকামের টাকায় আমি শাড়ি পেয়েছিলাম। ধন্যবাদ নয়ন, আমাদের সবাইকে গিফটগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ দিয়েন না তো। নয়নের কথা শুনে রূপা রাগে বলো, তোমার ভাই বউকে বিয়ের পরের দিন শপিং করতে নিয়ে যাবে নিজের ইনকামের টাকায়, আর তুমি কি না বিয়ের 4 মাস হয়ে গেল আমাকে একটা সুতোও কিনে দেওয়ার সময় পেলে না। জান, রাগ করো না, আমি আজ তোমাকে শপিং করাতে নিয়ে যাব। সত্যি? সত্যি। রূপা খুশি হয়ে রাফিকে জড়িয়ে ধরল। নদী তাকে চোখ সরিয়ে নিল। নদী বলে ওঠে, নয়ন এখন কোথায় যাবে? আজ তো ছুটি। আজকে ওদের শনিবারের পড়া পড়াবো, যাতে আগামীকাল আপনাকে নিয়ে ঘুরতে পারি। বাবা, আমার ছেলেটা এত বুদ্ধিমান, বিয়ে না করালে জানতে পারতাম না। গুড, ভেরি গুড। নিজের বউয়ের থেকে কোনো কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না। আচ্ছা, আমি যাচ্ছি। আর হ্যাঁ আম্মু, খবরদার, বাসার সব কাজ যেন আমার বউ একা করে না। আমার বউ কিন্তু কাজের লোক না, ওইটা আমার বউ। আমার কাজ করতে ভালোই লাগে, তুমি যাও তো, অত চিন্তা করা লাগবে না। কাজ অত করা লাগবে না, দুইটা বউ এই বাড়িতে দুইজন সমান সমান কাজ করবে, কেউ একটু বেশিও না কমও না, সমান সমান কাজ করবে। ওকে, তুই যা। বউ পেয়ে দেখি তুই একদম বউ ভক্ত হয়ে যাচ্ছিস। আমার বউ আমার মনের ঘরের রানী, তাকে আমি কেন চাকরানির মতো কাজ করতে দিব? এখানে কি কাজ করার জন্য আমি বিয়ে করে আনছি নাকি? যে বাড়ির সব কাজ উনি করবে আর সবাই বসে থেকে খাবে। নয়ন, আমার জামাই দরকার হলে আমার জন্য কাজের লোক নিয়ে আসবে, আমি ওইসব কাজ করতে পারবো না। আমার হাতে মুখে তাপ লাগাতে পারবো না। না বেবি, তোমাকে কিচ্ছু করা লাগবে না, আমি তোমার বদলে কাজের লোক নিব। যতদিন কাজের লোক না নাও ততদিন ভাবি আপনি আমার বউয়ের সাথে কাজ করেন। ভাইয়া কাজের লোক নিয়ে আসলে সেই করবে। নয়ন কথাটা বলে চলে গেল। রূপার আগে লোক নিয়ে রাফির দিকে তাকালো। রূপা রেগে উঠে চলে গেল। নদী বলে ওঠে, আম্মু কি রান্না করব? চলো, আমি তোমাকে কাজে সাহায্য করি। আম্মু আমি এখানে নতুন না, আর নয়নের কথা বাদ দেন, ওই ছোট মানুষ কি বলে না বলে। আমি ওর কথা শুনে খুশি হয়েছি। চলো যাই, দুজন মিলে রান্না করি। তোমাকে একা করতে দিয়ে কিছু হইলে তোমার জামাই আবার আমাদের ধুয়ে দিতে পারে। নয়নের আম্মুর কথা শুনে নয়নের আব্বু কাজের মহিলাটা হাসতে লাগলো। নদীও সবার সাথে হেসে দিল। নদী রান্নাঘরে চলে গেল। নয়নের আম্মুকে কোনো কাজ করতে দিল না, সব রান্না নদী একা করলো। 11টার দিকে নয়ন বাসায় আসলে নদী বলে ওঠে, নয়ন ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দেই। আপনি খাইছেন? খাই নাই, তোর জন্য অপেক্ষা করছিলাম। আবারও সেই আগের মতো শুরু করছে। নদী, আমার কথা কি শুনবি না? আজকে যা শুনলাম আর কখনো যেন শুনি না। আমার জন্য না খেয়ে বসে আছেন, ক্ষুধা লাগলে সাথে সাথে খেয়ে নিবেন। ক্ষুধা লাগে নাই তাই খাই নাই, যাও ফ্রেশ হয়ে আসো। এই নেন আপনার জন্য চকলেট, আর ফুলটা নিয়ে এসেছি। আম্মু তোমার জন্য এইটা। নয়ন নদীর হাতে ফুল আর চকলেট দিল, আর ওর আম্মুর হাতে একটা চকলেট দিল। নয়নের আম্মু হেসে বলল, আমাকে জন্য কিছু আনতে হবে না, বউয়ের জন্য নিয়ে আসলে হবে। আমার মেয়েকে? আমি তাহলে আমার বউয়ের জন্য যদি গিফট নিয়ে আসি তাহলে তো আমার মেয়ের জন্য নিয়ে আসতে হবে। আমার মেয়ের মুখে মাঝে মাঝে আব্বু ডাক শুনি, যেটা আমার কাছে বেস্ট ডাক। ওই ডাক শোনার জন্য তোমাকে ঘুষ দিলাম, বুঝলে? নয়নের কথা শুনে নদী নয়নের আম্মু হেসে দিল। নয়নের আম্মু বলল, পাকনা বুড়ি একটা, যা ফ্রেশ হয়ে আয়। ওই না খেয়ে আছে, যা ফ্রেশ হয়ে এসেছে, দুজন খেয়ে নে। ওকে, যাচ্ছি। নয়ন চলে গেল। রূপা রাফির দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে থাকলো। রাফি দেখেও না দেখার ভান করে ল্যাপটপ কাজ করতে লাগলো। নয়ন তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। নদী খাবার টেবিলের সামনে গিয়ে খাবার বেড়ে দিয়ে নয়নের দেওয়া চকলেট ফুলের দিকে তাকাতে ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল। নয়ন নিচে আসলে নদীর পাশে বসে। নয়ন নদীর খাবারের প্লেট থেকে নিজের প্লেটে খাবার নিলে নদী বলে, ওই কি করছো এটা তুমি? এত খাবার খাইতে পারবে নাকি? আমার হাতে অনেক সময় আছে, তাই আমার বউকে খাওয়াই দিলে আমার সময় নষ্ট হবে না মনে করি।
নদী কিছু বলল না। নয়ন নদীকে খাইয়ে দিতে লাগলো। নদী নয়নের দেওয়া গোলাপের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। মাঝে মাঝে নয়নের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। আমার এত সুখ কি কপালে সইবে? নদীকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নয়ন হাসি মুখে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু হয়েছে কি? আমার অনেক ভয় লাগছে। কেন, কি হয়েছে? আমার কপালে এত সুখ সইবে তো? ইনশাল্লাহ। ওইসব উল্টাপাল্টা ভাবতে হবে না, সব সময় পজিটিভ ভাবেন, তাহলে জীবনে পজিটিভ হবে। নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে। তুমি এত পরিবর্তন কিভাবে হইলে? তোমার কথাবার্তা কেমন যেন পাকনা পাকনা ফিল পাচ্ছি। আমি বিয়ে করে ফেলছি, আমার বউ আছে, আমি পাকনা হব, এটাই স্বাভাবিক। নয়নের কথা শুনে হেসে দিল। দুইজন হাসাহাসি করতে লাগলো আর খাবার খেতে লাগলো। রাফি রূপা ওদের এভাবে হাসাহাসি করতে দেখে জেলাসি হতে লাগলো। দুইজন খাবার খাওয়া শেষ করে নিল। নয়নকে বলল, যাও, আমি প্লেটটা ধুয়ে রেখে আসি। আমি করছি, আপনি যান। এইটা আমি করছি, যাও। নয়ন কোনো কিছু না বলে রান্নাঘরে গিয়ে প্লেট ধুয়ে রেখে দিল। নদী বসার ঘরে গিয়ে বসলে নয়ন এসে বলল, কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে নিয়েন, আমি এসেছি আপনাকে নিয়ে যাব। 10 মিনিট সময় দিলাম। আরে শপিং করা লাগবে না। আম্মু, কিছু বলবে তুমি? এত করে বলছে, যা গিয়ে ঘুরে আয়। আম্মু হুদায় টাকা নষ্ট করার মানে হয়? আমার যদি শাড়ি না থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। আমার তো শাড়ি আছে। আম্মু, ধুর, তোদের ব্যাপার তোরা বুঝ, আমাকে এখানে টানবি না তো। আচ্ছা, পরে শপিং করব, এখন করব না। আমার মাথা ব্যথা এখনো করছে। কমে নাই, তাহলে চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। দূর না, ঠিক হয়ে যাবে। তুমি যাও, পড়তে বসো গা। এখন পড়বো না, আজকে ছুটির দিন, চলেন তাহলে ঘুরতে বের হই। ঘুরতে পারি, বাট আমাকে ফুচকা ভেলপুরি খাওয়াতে হবে। ওকে, যত খাবেন তত খাওয়াবো। ওকে, এখনই রেডি হয়ে আসছি। নদী দৌড়ে চলে গেল। নয়ন সোফায় বসে ফোন বের করলো। রূপা বলে ওঠে, রাফি, তুমি না আমাকে নিয়ে যেতে চাইলে নিয়ে যাবে না? কতক্ষণ কাজ করবে? আর 30 মিনিট লাগবে। তাড়াতাড়ি কাজ করো। নয়ন গেম খেলতে লাগলো। নদী রেডি হয়ে আসলো। নদী সিঁড়ির উপর থেকে বলল, নয়ন, আমাকে কেমন লাগছে? নদীর কথা শুনে নয়ন মুগ্ধ হয়ে তাকালো। নদী নামতে যাবে, নয়ন সাথে সাথে বলল, ওয়েট, আপনি এভাবে আমার সাথে যেতে পারবেন না। নয়নের কথা শুনে নদী সবাই নয়নের দিকে তাকালো। নদী অবাক হয়ে তাকিয়ে বলল, এইটাতে আমাকে ভালো লাগছে না। আমি কি পরিবর্তন করে আসব? আপনাকে সব কিছুতে মাশাল্লাহ সুন্দর লাগে, বাট আমি আপনাকে এভাবে বাহিরে নিয়ে যাব না। আপনার দিকে ছেলেরা তাকিয়ে থাকবে আর আমি সেইটা সহ্য করতে পারবো না। আপনি এখনই বোরকা পরে আসবেন, আপনাকে শুধু আমি দেখব আর কেউ না। নয়নের কথা শুনে নদী অবাক হয়ে গেল। নদী নয়নের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার যাওয়া হলো না। কেন? দেখেন, আমার বউকে অন্য কেউ দেখবে, আমার এইটা ভালো লাগবে না। আসলে আমার তো কোনো বোরকা নেই। তোমার ভাইয়া তো সবসময় আমাকে এইভাবেই নিয়ে যেত। ওর শাড়ি পরাতে ভালো লাগতো, বোরকা পরতে দিত না কখনোই, তাই বোরকা কেনা হয় নাই। আচ্ছা, আসেন। এইভাবে যাও তো তোমার পছন্দ না। আমি স্ত্রী হয়ে কিভাবে তোমার অপছন্দের কাজ করব? আমি যাব না। নয়ন নদীর মন খারাপ দেখে বলল, আসেন, বোরকা কিনতে হবে তো, ঘুরবো, আসার সময় বোরকা কিনে আসবো। তোমার রাগ হবে না? না, এখানে কিছু করার নাই, আসেন। নদী নিচে আসলো নয়নের সাথে। নদী বের হলো। নয়ন বাইকে, নদী উঠে বসলো। নদী নয়নের কাঁধে হাত রেখে যেতে লাগলো। নদী ভাবতে লাগলো, একই মায়ের পেটের ভাই, অথচ তাদের ভেতরে কত ডিফারেন্স। একজন নিজের বউকে শুধু নিজে দেখবে বলে বোরকা ছাড়া বের হতে দিবে না, আর আরেকজন বউকে সব থেকে সুন্দর হতে হবে, সুন্দরভাবে পরিপাটি হয়ে সবার সামনে যেতে হবে, যাতে সবাই ছেলে মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি না করে। যত মডার্ন পোশাক পরবো সে তাতেই খুশি ছিল। আর এই ছোট একটা ছেলে হয়ে তার চিন্তা ভাবনা কত চমৎকার। নদীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। সামনে ভিট আসলে ঝাঁকি লাগলে নদী নয়নের উপরে গিয়ে পড়লো। নয়ন বলে ওঠে, সরি, আসলে হুট করে বিট বুঝতে পারি নাই। আমি তোমার বিয়ে করা বউ, আমাকে সরি বলতে হবে না। ধ্যাত, তাই তো, আপনি তো আমার বউ। ধাক্কা লাগলে কি আর না লাগলে কি, নতুন নতুন তো ভুলে যাই। বুঝলাম।
নয়ন নদী কথা বলতে বলতে পার্কে চলে গেল। পার্কে গিয়ে নয়ন নদীকে নিয়ে ঘুরতে লাগলো, নদীকে ছবি তুলে দিতে লাগলো। নয়ন নদীকে একটা স্টলের সামনে বসিয়ে দিল, ফুচকা ভেলপুরি অর্ডার দিল। নয়ন ফোনে কারোর সাথে SMS করতে লাগলো। নদী চোখ গেলে মেয়ে মানুষের আইডি দেখে নিজের অজান্তে মন খারাপ হয়ে গেল। নদীর মুখের দিকে তাকাতে নয়ন বুঝতে পেয়ে বলল, আমার ক্লাসমেট নাকি এখানে এসেছে? ও আচ্ছা। ওই তো এসেছে গেছে। হাই সুইটহার্ট। দূর ফালতু বকিস না। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমার নয়নকে যেন আবার ভুল বুঝবেন না, ওই আমার ভালো ফ্রেন্ড, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। না আপু, ভুল কেন বুঝবো? ছেলে মেয়ে ফ্রেন্ড হতে পারে। আচ্ছা রাইসা, তুই আমার বউকে সময় দে, আমি একটু সামনের মসজিদ থেকে নামাজ পড়ে আসি। আজান দিয়েছে, নামাজ পড়ে আসলে তুই চলে যাস। আর যা যা খাওয়া লাগে দুইজন অর্ডার দিয়েন। যা তুই, তোর বউকে আমি পাহারা দিচ্ছি, তোর বউকে কেউ নিয়ে যাবে না। দূর ফাইজলামি করিস না, বউ আমি নামাজটা পড়ে আসছি। ঠিক আছে। রাইসা হাসতে লাগলো। নয়ন চলে গেল। নয়ন চলে গেলে রাইসা বলে উঠল, আপনি অনেক ভাগ্যবতী মেয়ে যে নয়নের মতন ছেলের স্ত্রী হয়েছেন। হঠাৎ এই কথা বলছেন? নয়ন অনেক ভালো ছেলে, ভদ্র নম্র একটা ছেলে। ওই কিন্তু কলেজে প্রায় মেয়ের ক্রাশ। সবাই যদি জানতে পারে ও বিবাহিত, সবাই হালকা করে ছ্যাঁকা খাবে, যেমন আমি খেলাম। রাইসা হেসে দিল। নদী ওর দিকে তাকিয়ে বলল, যেমন? আমাকে দেখতে পেয়েছিল, আমাকে MMS দিয়ে সোজা বলে উঠল, এদিকে আসেন, আমার বউকে নিয়ে বসে আছি, আমি নামাজে যাব, আমার বউয়ের সাথে কিছু সময় থাকবি? একা বসে থাকতে বিরক্ত হয়ে যেতে পারে, তুই ওনার সাথে বসে গল্প করতে যা। রাইসার কথা শুনে নদী অবাক হয়ে গেল। রাইসা হেসে বলল, মনে হয় ভাবি বিশ্বাস করতে পারছেন না, ওয়েট আমি দেখছি। রাইসা নয়নের SMS দেখালে নদী অবাক হয়ে গেল। রাইসা বলল, তা ভাবি একটা কথা বলেন তো, কি কথা? আপনি কিছু খাচ্ছেন না কেন? খান, খেতে খেতে কথা বলি। মামা আমাকে 2 প্লেট ফুচকা দিয়েন। কি কথা বলেন না। নয়নের সাথে আপনার দেখা কিভাবে হলো? আর কাউকে না জানিয়ে বিয়ে করে নিল? আপনি কে? সেই মেয়ে যাকে নয়ন অসম্ভব ভালোবাসতো? না, আমি ওর ভাবি ছিলাম। রাইসা ফুচকা মুখে নিতে নদীর কথা শুনে বিষম খেলো। নদী পানির বোতল দিলে রাইসা পানি খেয়ে বলল, কি, আপনি নয়নের ভাবি ছিলেন মানে? আমি নয়নের বড় ভাইয়ের প্রথম স্ত্রী ছিলাম। ও হ্যাঁ, নয়নের বড় ভাই তো আরেকটা বিয়ে করেছে শুনলাম। আপনার সাথে তো তার মানে ডিভোর্স হয়ে গেছে। বাট নয়নের গলায় কিভাবে ঝুললেন? আপনার ভাষা ঠিক করেন। সরি, আপনার সাথে নয়নের বিয়ে কিভাবে হলো? নয়ন আমার বাবা মাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে। রাইসা কিছু বলতে যাবে তখনই নয়ন এসে নদীর পাশের সিটে বসে বলল, কি ব্যাপার, দুইজন খাওয়া বাদ দিয়ে কিভাবে গল্প চলছে আমি একটু শুনি। কিছু না। নয়ন আমি আসছি। আপু ফুচকা খেয়ে যান, ও তো ফুচকা কে খাবে? আমার বউ যেহেতু বলেছে খেয়ে নে। রাইসা আর কিছু না বলে ফুচকা খেতে লাগলো। নয়ন নদীর খাওয়ার দিকে মুগ্ধ হয়ে তাকে দেখতে লাগলো। রাইসার আগে মনে মনে বলতে লাগলো, শালা কুত্তার মতো চয়েস, এত মেয়ে ওর জন্য পাগল, আর ও সেই নাকি নিজের ডিভোর্সি ভাবিকে বিয়ে করেছে। ওর চয়েস এত খারাপ যে ওর ভাইয়ের খাওয়া মাল বিয়ে করে কি করে আদিক্ষেতা দেখাচ্ছে। কিরে তুই আমার দিকে এভাবে তাকিয়ে আসোস কেন? না, এমনি তোদের ভালোবাসা দেখছি। এত ভালোবাসা না দেখে খা। তুমি নাও। আমি এইসব খাই না। হা করো, একটা খেয়ে দেখো, অনেক মজা। নদী কথাটা বলে নয়নকে একটা দিল। নয়ন খেতে লাগলো। কয়েকটা খেলে নয়নের জ্বালা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। রাইসা বলে ওঠে, ভাবি জানেন না, ওই জাল বেশি খেতে পারে না। সরি নয়ন, আমার খেয়াল ছিল না। পানি খাও। সমস্যা নাই, সরি বলতে হবে না, আমি নিজেই তো খেলাম, আপনার এখানে কোনো দোষ নাই। নয়ন পানি খেতে লাগলো। নয়নের পানি খেয়ে কোনো লাভ হলো না। নয়ন বলে ওঠে, আর কিছু খাবেন? না। নয়ন বেল দিয়ে নদীকে নিয়ে যেতে লাগলো। নদী নয়নকে নিয়ে হাঁটতে লাগলো। বড় গাছের কাছে গেলে নদী নয়নকে ধরে গাছের সাথে ঠেকিয়ে চারদিকে তাকিয়ে দেখে। নয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নয়নের ঠোঁটজোড়া নিজের দখলে নিলে নয়নের সারা শরীরে জমে যেতে লাগলো। চোখ বড় বড় করে ফেললো নদী। 3 মিনিট পর ছেড়ে দিলে নয়ন মিটি মিটি হাসলে। নদী বলল, ফাজিল ছেলে এভাবে হাসবে না, ছাল কমছে কি? ধন্যবাদ, আগে তো জানতামও না এইভাবে ঝাল কমানো চাই।
নদী নয়নের কথা শুনে রাফির সাথে ঘটে যাওয়ার কথা মনে পড়তে নদী হাঁটা দিল। নয়ন নদীর পেছনে পেছনে যেতে লাগলো। দুজন সারাদিন ঘুরে শপিং মলে গিয়ে বোরকা কয়েকটা কিনে বাসার দিকে রওনা দিল। দুজন বাসায় গেলে নয়নের আম্মু বলল, ঘোরাঘুরি কেমন হইলো? অনেক ভালো আম্মু। বোরকা কিনছো? 5টা কিনে দিয়েছে। ওকে যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও দুইজন। 3 মাস পর সবাই বসে খাবার খাচ্ছে। হঠাৎ করে নদী চেয়ার থেকে উঠে দৌড়ে বেসিংয়ে গিয়ে বমি করতে লাগলো। নয়ন উঠে গেল। নয়ন নদীকে ধরে বলল, কি ব্যাপার? তুমি কিছুদিন ধরে এত বমি কেন করছো? গ্যাস্ট্রিকের জন্য নাকি? জানি না, কিছু খাইতে গেলে বমি আসে, ভাত রান্না করতে গেলে গন্ধে বমি আসে। নদী কথাটা বলে আবারও বমি করতে লাগলো। নয়ন দৌড়ে গিয়ে লেবুর কেটে নিয়ে এসে দিলে লেবু শুকতে লাগলো, তাও ভেতর থেকে চলে আসলো। বমি করতে লাগলো। নয়নের আম্মু উঠে এসে রান্নাঘর থেকে লেবুর শরবত নিয়ে এসে নদীকে দিল। নদী খেয়ে নিল। বমির ভাব কমলে নয়ন নদীকে আস্তে আস্তে ধরে চেয়ারে বসালো। নদীকে দেখে বলল, নয়ন ডক্টরকে ফোন দে। বেশ কিছুদিন ধরে এত বমি করছে, কেমন শুকিয়ে যাচ্ছে, মাথা ঘুরেও পড়ে যেতে নিয়েছিল গতকাল। আম্মু হুজুরের কাছে নিয়ে যাবেন। কেমন যেন আমার উল্টাপাল্টা জিনিস খাইতে মন চায় আর মাথা ঘুরে বমি আসে, খাবারের গন্ধে ভালো লাগছে না। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নয়ন ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলে দিল। নয়ন বসতে নয়নের আম্মু বলল, কি খেতে মন চাই তোমার? না থাক, শুনলে সবাই হাসবেন। কেউ হাসবেন না, বলো কি খেতে মন চায়? মাটি খেতে মন চায়, সাথে ইটের খোয়া। নদী কথাটা বলে মাথা নিচের দিকে করলো। রূপা মিটি মিটি হাসতে লাগলো। নয়নের আব্বু আম্মু অবাক হয়ে গেল। নয়নের আম্মু আব্বু নিজেদের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু ইশারা করলো। নয়ন বলে ওঠে, এমন অদ্ভুত জিনিস খাইতে মন চায়, এসব খাওয়া যাবে না। অন্য কোনো কিছু খাইতে মন চাইলে বলো, আমি নিয়ে এসে দেই। নয়ন, ডাক্তার আসবে তো নাকি? হুম। ওনাকে আসতে না কর, আমি নদীকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কেন? ওনাকে কল দিয়ে বল আমি নিজেই ওনার ক্লিনিকে যাব। ওকে। নয়ন না করে দিল। নদী বলে ওঠে, নয়ন, তোমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, যাও তুমি। যাইতে মন চাচ্ছে না তোমার এই অবস্থা? থাক, যাও তো, কিছু হয় নাই, তাড়াতাড়ি যাও, পরীক্ষা দিয়ে আসো। আম্মু। ওকে তুই যা, আমি বৌমার সাথে আছি। আমার কাছে বউ রেখে গেলে কি আমি তুলে আছড়াবো নাকি? ইয়ে মানে না, বাট টেনশন হবে। যাবে কিনা বলো। ওকে যাচ্ছি, রেগে যাও না। নয়ন চলে গেল। নয়নের আম্মু বলল, নদী যাও, বোরকা পরে আসো, আমি রেডি হয়ে আসছি। নদী চলে গেল। নয়নের আম্মু বোরকা পড়তে চলে গেল। 1টার দিকে নয়ন পরীক্ষা দিয়ে আসলো। নয়ন বাসার ভিতরে ঢুকে দেখে কেউ নাই। নয়ন সোজা উপরে চলে গেল। নয়ন রুমের সামনে গিয়ে রুমের ভেতরে মানুষ দেখে নয়ন চমকে গেল। নদীকে শুয়ে থাকতে নয়নের হাত থেকে ফুল চকলেট পড়ে গেল। নয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বউ। নয়নের কণ্ঠ শুনে সবাই পেছনে তাকালে। নয়ন দৌড়ে গিয়ে নদীকে জড়িয়ে ধরে বলল, বউ তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? সবাই এইভাবে এসেছে কেন? তুমি ঠিক আছো তো? নয়নের কণ্ঠ ভারী হয়ে আসতে লাগলো। চোখে পানি পড়তে যাবে সাথে সাথে নদী হেসে বলল, এই ওয়েট, এই চোখে পানি ফেলবে না। তুমি আমার গোলাপ চকলেট ফেলে দিয়ে আসলে কেন? তুমি হাসছো কেন? সবাই হেসে উঠল। নয়ন অবাক হয়ে তাকালে পেছনে নয়ন দেখে নদীর আম্মু আব্বু ভাবি বড় ভাই সাথে নয়নের আম্মু দাঁড়িয়ে আছে। নয়ন সবার হাসি দেখে বলো, আপনারা এতদিন পর এখানে, আর এভাবে সবাই হাসছেন কেন? আমার ননদকে অসুস্থ বানিয়ে দিয়ে এখন নিজেই এসেছে জিজ্ঞেস করতে যে কি হয়েছে। নদীর এই অবস্থার জন্য তুমি দায়ী। নয়ন অবাক হয়ে দাঁড়িয়ে গেল। ভাবির দিকে তাকালো। নদীকে বলল, আমি তোমাকে কোনো কিছুতে কষ্ট দিয়েছি? বউ আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে তোমাকে হয়তো আঘাত করছি। আমাকে ক্ষমা করে দাও, আমি কান ধরছি। আমি এখন থেকে আরো সতর্ক হয়ে যাব। নয়নের কাণ্ড দেখে ভাবি সবাই মিটে মিটে হাসতে লাগলো। ভাবি বলে ওঠে, তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। বউ কিসের শাস্তি দিবে দাও, আমি মাথা পেতে নিব। এক কাজ করো, ফ্রেশ হয়ে এসো, শাস্তির জন্য প্রস্তুতি নাও। নয়ন কিছু বলতে যাবে তখনই পেছন থেকে নয়নের আব্বু দরজার কাছে এসে বলল, কি ব্যাপার নয়ন, আজকে দেখি খুশির ঠেলায় বৌমাকে চকলেট ফুল দিতে ভুলে গেছোস, এখানে ফেলে দিয়েছোস। খুশির ঠেলায় মানে? রাহিলা মিষ্টি সব চলে এসেছে। রাফি কই, ওকে ডাক দাও। এই এলাকার সবাইকে আমি মিষ্টি বিলাবো। কিসের মিষ্টি খাওয়াবে আব্বু? বিআইন চলেন, আমার ছেলের লজ্জা কম আছে, আমরা যাই। লজ্জায় পড়ার আগে
এখন এখান থেকে যাওয়া ভালো। নয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই বের হয়ে গেল। নয়ন অবাক হয়ে সবার চলে যাওয়ার দিকে তাকালো। নদীর দিকে তাকিয়ে বলল, বউ, তোমাকে আমি কি করছি বলো না? আমি আজ থেকে সতর্ক থাকবো। কি আর করবে? যা সর্বনাশ করার করেছো তো, সেটা তো আর ঠিক করা যাবে না। আমি আমার বাপের বাড়িতে চলে যাব, এখানে আর থাকবো না। এই বউ, এইসব কি বলো? আমার ভুল হইলে আমাকে মারো, কাটো, শাস্তি দাও। বাপের বাড়িতে কেন যাবে? আমি তোমাকে কোথাও যেতে দিব না। নয়ন নদীকে শক্ত করে জড়িয়ে ধরলে নদী মিটি মিটি হাসতে লাগলো। নয়ন বলে ওঠে, ওই প্লিজ রাগ করে থেকো না। আচ্ছা, তোমাকে আম্মু ডাক্তারের কাছে নিয়ে গেছিল না? ওইখানে রিপোর্ট আছে, নিজেই দেখে নাও কি করেছো আমার সাথে। নয়ন তাড়াতাড়ি করে উঠে রিপোর্ট হাতে নিতে নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নদীর দিকে তাকালো। নদী মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। নয়ন খুশিতে চোখে পানি চলে আসলো। নয়ন দৌড়ে গিয়ে নদীকে শক্ত করে জড়িয়ে ধরল। নদী নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে বলল, প্রথমে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আর তোমাকে ধন্যবাদ আমার উপর থেকে কলঙ্কের দাগ সরিয়ে দেওয়ার জন্য। মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য। নয়ন একের উপর এক নদীর গালে কিস করতে লাগলো। নয়ন নদীকে জড়িয়ে ধরে বসে থেকে বলল, আমার না তোমাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে মন চাচ্ছে। তাই করতে পারবেন না, ডাক্তার রেস্টে থাকতে বলেছে। বুঝলাম। আমি আপনাকে আর কোনো কাজ করতে দিব না, আপনার সকল কাজ আমি করব। তাই আপনার পরীক্ষা? তাই কয়েক মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, আর টুকটাক কাজ করলে কোনো সমস্যা হবে না। না মানে না, কোনো কাজ করতে দিব না। আরে ভারী কাজ না করলেই তো হইলো। জান, কি খাইবা বলো, আমি নিয়ে আসি। আপাতত তোমার। নদী কথাটা বলে নয়নের থুতনি ধরে নিজের মুখের সামনে নিয়ে এসে সোজা ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নয়ন হেসে দিল। এদিকে রাফি রূপা মধ্যে ঝগড়া লেগে গেল। রাফি রুম থেকে রেগে বের হয়ে নিচে গেল। রূপার পেছন পেছন গেল। নয়নের আব্বু বলল, এই রাফি, আমাদের সাথে চল, সবাইকে মিষ্টি দিতে হবে। আমি এত মিষ্টি তিনজনকে দিয়ে শেষ করতে পারবো না, তুইও আমাদের সাথে চল। রাফি না চাইতেও চলে গেল। এদিকে ভাবি বলে, আম্মা, নদীকে তাহলে আমরা নিয়ে যাব। এখন ওর খেয়াল রাখা লাগবে, সাবধানে রাখা লাগবে। একবার মিসক্যারেজ হয়ে গেলে সারা জীবন রিস্ক থেকে যাবে। বৌমা, এটা কখনোই সম্ভব হবে না। নয়ন নদীকে ছাড়া 1 মিনিটও দূরে থাকতে পারে না। নদী নিজেও পারে না 2 মাস ধরে। নয়ন বাইরে গেলে সারা দিন ঘড়ির টাইম দেখবে আর নয়নের আসার অপেক্ষা করবে। কি 3 মাসে নয়নের প্রতি এত ভালোবাসা কিভাবে জন্ম নিল? নয়নের ব্যবহার, নয়নের চোখে আমি নদীর প্রতি যে ভালোবাসা দেখলাম, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি ভয় পাচ্ছিলাম কবে না বড় বউয়ের কথা সত্যি হয়ে যায়। আম্মা, ভাবির কথা রাখেন। উনি নদীর বাচ্চা হওয়ার কথা শুনে অনেক খুশি হয়েছে, বাট লজ্জায় আসলো না। নদীর সাথে যে ব্যবহার করেছে, কোন মুখে আর আসবে? আচ্ছা, নদীকে দেখি বলবো, যদি যাই তাহলে নিয়ে যাব। ওই রাজি হবে না। তার থেকে বিয়াইন আপনি বৌমা নোমান থেকে যান। থাকতে তো মন চাই, বাট আপনার বিয়াই তো এখানে থাকতে রাজি হবে না। ওই নিয়ে যাওয়ার কথা বলছে আমাকে। সবাই কথা বলতে লাগলো। সন্ধ্যার দিকে নদীকে কোলে তুলে নয়ন নিচে নিয়ে আসলো। সবাই ওদের দিকে তাকিয়ে ভাবি রূপা বাদে সবাই নিজেরা কথা বলতে ব্যস্ত হয়ে গেল। নদী নয়নকে বারবার বলতে লাগলো, নয়ন নামিয়ে দাও, সিঁড়ি দিয়ে নামলে কিচ্ছু হবে না, প্লিজ নামাও। চুপ করো, আমার থেকে বেশি বুঝবে না। তোমাকে রেস্টে থাকতে বলছে। নয়ন নিচে নেমে নদীকে সোফায় বসিয়ে দিলে নদী লজ্জায় বলে, আম্মু, আমি ওর সাথে থাকবো না। ও মা, আমার ছেলে তোকে কি করলো? আপনার সাথে থাকলে কোনো সমস্যা আছে কি? না, আমার আবার কি সমস্যা হবে? তুই যদি থাকতে পারোস থাকবি। যাক বাবা, আমি কি করলাম? আম্মু, ওই খালি আমাকে বকাঝকা করে, আমার কোনো কথা শোনে না। ওই আমার থেকে বেশি মাতব্বরি শুরু করেছে। লজ্জা শরম তো নেই। কি, আমার ছেলে তোকে বকাঝকা করছে? শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু, আপনারা আমার দিকে এভাবে তাকাবেন না। আমি ভুল কি করছি? ডাক্তার নাকি বলছে রেস্টে থাকতে, তাহলে আমি কি স্বামী হিসেবে তাকে রেস্টে থাকার জন্য বকা দিতে পারবো না বলেন? হ্যাঁ, অবশ্যই পারবে। জীবনেও না, ঘর থেকে বের হতে দেয় না, আবার সিঁড়ি দিয়ে নামতেও দিবে না। আমি এভাবে থাকতে পারবো না আম্মু। আমি আপনার সাথে আপনার রুমে থাকবো, আমার মন মতো চলবো। আমিও থাকবো। নয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, নয়ন শোনো,
নদীকে হাঁটাহাঁটি করা টুকটাক কাজের ভিতরে থাকা ওর জন্য ভালো। এভাবে সব সময় ঘরে থাকা যাবে না। একদম বেশি ভারী কাজ বাদ দিয়ে সব করতে পারবে। এটা বোঝাতে বোঝাতে সন্ধ্যা হয়ে গেল, তারপরও ওর মাথায় ঢোকে না। তোর শাশুড়ি ঠিক বলছে, এভাবে থাকলে শরীরে পানি ধরবে, পায়ে ধরবে, তখন আরও বিপদ হবে। ওকে, সব মেনে নিলাম। উফ, ওই জন্য বাচ্চা পোলাপাইনকে বিয়ে করা লাগে না, করলে মহা বিপদ। বুঝে কম, চিল্লায় বেশি। নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো। নয়ন ভ্রু কুচকে তাকালো। রাফি নদীর দিকে তাকিয়ে থাকলো। রূপা নয়নের দিকে নদীর ভাবি বলে ওঠে, নয়ন, নদীকে আমাদের সাথে বাসায় নিয়ে যাব। 2 মাস থাকার পর তুমি নিয়ে এসো। কি নিয়ে যাবেন মানে? বউ, তুমি ওনাদের সাথে যাবে? যদি যাও, যেতে পারো। তুমি এখানে এসেছো অনেক দিন ধরে, নিজের বাড়িতে যাওয়ার ইচ্ছে হতে পারে, বাট প্লিজ 2 মাস না 1 সপ্তাহ থেকে চলে আসবে তো। এটা কোনো কথা? তুমি কি বলো? তুমি যদি থাকতে চাও ওকে থাকো, আমার সমস্যা নেই, আমি কিছু বলবো না তোমায়। নয়ন কথাটা বলে নদী নয়নের মুখের দিকে তাকিয়ে বলল, না, আমি অতদিন থাকতে পারবো না। না, তুমি যেতে চাইলে যাইতে পারো, আমার কথা ভাবতে হবে না। চুপ করো, ওই তোমার বের হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি বের হচ্ছি। আর আজকে রাতটা এখানে থেকে যান, আজকে যেন যান না। নয়ন নদীর কপালে চুমু দিতে যেতে নিলে নদীর আগে লোক নিয়ে তাকালে। নয়ন ভেবাচাকা খেয়ে নদীর কপালে হাত দিয়ে বলল, এখানে কি জানো? আচ্ছা থাকো, যাই। নয়ন কথাটা বলে চলে গেল। সবাই মিটি মিটি হাসতে লাগলো। নদীর কপালে হাত দিয়ে ভাবি কিস করে বলল, এখানে কি যেন ছিল, সরিয়ে দিলাম। ভাবি? ভাবি হাসতে লাগলো। নদী লজ্জা পেয়ে গেল। নদীর আব্বু বলে ওঠে, নদী, তুই যাবি না আমাদের সাথে? দেখ, তোর ভাই ভাবি অনুতপ্ত হয়েছে। বড় বৌমা তোকে মা হওয়ার কথা শুনে অনেক খুশি হয়েছে, আসার জন্য ছটফট করছিল, বাট তোর আম্মুর ভয়ে প্রকাশ করতে পারছিল না। একবার বললে ওই চলে আসতো, বাট কেউ ওকে কিছু বলে নাই, অসহায়ের মতো তাকিয়েছিল। আমি কারোর উপরে রেগে নাই আব্বু, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্য করে। উনি উত্তম পরিকল্পনাকারী, ওনার পরিকল্পনার তুলনা হয় না। নয়নের সাথে বিয়ে না হলে বুঝতে পারতাম না আমার ভালো লাগাটা, আমার কি কি পাওয়ার যোগ্যতা আমি রাখি। আগে তো নিজেকে যোগ্যহীন ভাবতাম, নিজেকে তুচ্ছ করে দেখতাম। নয়নকে বিয়ে করার পর নিজের মূল্যটা বুঝেছি, প্রতিটা কাজের গুরুত্ব বুঝেছি। নিজেকে, আমার জীবনটা সস্তা না, খুব মূল্যবান। অন্য কারোর কথায় নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবা জীবনে বড় ভুল। আল্লাহ যা করে ভালোর জন্য করে। নদীর কথা শুনে রাফি নদীর দিকে তাকালো। রাফির চোখের কোনায় পানি জমাট বাঁধল। রাফি ওইখানে এক মুহূর্তে বসে না থেকে সোজা উঠে চলে গেল। রূপাও থাকতে পারলো না, চলে গেল। নদীর কথা শুনে নদীর আম্মু কপালে চুমু দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি ভাবতে পারছি না নয়নের সাথে তোকে বিয়ে দিয়ে ভুল করি নাই। আমি যা করেছি সঠিক কাজ করেছি। নিজের উপরে ঘেন্না হচ্ছিল, ভেবেছিলাম আমি আবারও ভুল করলাম। এখন তোর কথা শুনে আমার মনটা শীতল হয়ে গেল। আম্মু, আমি অনেক অনেক ভালো আছি আম্মু। আমি এখানে 3 মাস ধরে আছি। নয়ন আমাকে কখনোই তোমাদের কথা ভাবার সুযোগ দেয় নাই। তোমার কথা মনে পড়তে গেলে ওই হুট করে এসে আমাকে সব ভুলিয়ে দিত। আমি কষ্ট পাওয়ার আগেই ও হাজির হয়ে যায়। আমি বুঝতে পারিনি বাবার পরে আমাকে কেউ এত ভালোবাসতে পারে। নদীর কথা শুনে নদীর আব্বু আম্মুর চোখ খুশিতে ভরে গেল। নদীর আব্বু বলে ওঠে, তাহলে তুমি কি আমাদের সাথে যাবি না মা? গেলে বেশি দিন থাকতে পারবো না। 2 সপ্তাহ তো থাকতে পারবি। বেশি দিন হয়ে যায়। নদীর কথা শুনে ভাবি মিটিমিটি করে হেসে বলল, এক কাজ কর, তোর জামাইকে নিয়ে চল। না, ওইটাকে নিয়ে যাওয়া যাবে না, ওর লজ্জা কিছুটা কম আছে। নদীর কথা শুনে সবাই হেসে দিল। ভাবি হাসতে হাসতে বলল, নয়নের থেকে কিছু শিখো, পড়াশোনার সাথে বউকেও সামলায়। আর তুমি সারাদিন অফিস করো, বউকে ভালোবাসতে শেখো। আইসে আমার ভাইকে ভুলতে। ভুল ধরছি? তোর ভাইকে জিজ্ঞেস কর কি করে ও। এই দুজন চুপ। বিআই আপনারা কি বলেন? আমাদের কোনো কথা নেই। নয়ন যেহেতু বলেছে আজ রাতে থাকতে, তাহলে থেকে যান, পরের দিন নিয়ে যায়। বাট হ্যাঁ, খবরদার নদীর কোনো সমস্যা যেন না হয়। আঙ্কেল, ওইটা নিয়ে ভাবতে হবে না। আপনার বৌমার পাশে সব সময় থাকবো আমি, সব রেসপন্সিবল আমার। তাহলে তো হইলই। আমার যতটুকু ধারণা বেশি দিন রাখতে পারবেন না। নয়নের আম্মুর কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। নদী বলে ওঠে, আম্মু, আপনি আমার শাশুড়ি নাকি শত্রু বুঝি না। আমি তো শত্রু, বন্ধু,
শাশুড়ি মা, সব কিছু। নয়নের আম্মুর কথা শুনে নদী উঠে গিয়ে নয়নের আম্মুকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই ভরসার কারণে আমি আবারও ওই বাড়িতে দিয়ে ভরসা পেয়েছিলাম। এই বাড়িতে দিয়ে ভরসা পেয়েছিলাম। 8টার দিকে নয়ন আসলে নয়নের হাতে শপিং ব্যাগ দেখে সবাই অবাক হয়ে গেল। ভাবি বলে উঠে, কি ব্যাপার, এত শপিং ব্যাগ কি নিয়ে এসেছো? আর কি নিয়ে আসবো? সারা এলাকা জেনে গেছে আমি বাপ হতে যাচ্ছি। স্টুডেন্ট মায়েরা সব নদীর জন্য পিঠাপুলির সাথে অনেক কিছু বানিয়ে দিয়েছে। নয়নের কাছে দিলে নদী অবাক হয়ে গেল। নয়নের ফোন বেজে উঠলে নয়ন বলে ওঠে, তোমাকে অভিনন্দন জানানোর জন্য কল দিচ্ছে। দাও কথা বলি। নয়ন কল রিসিভ করে দিল। নদী সবার সাথে কথা বলতে লাগলো। নয়ন চলে গেল। ফ্রেশ হয়ে আসলো। নদী সবার সাথে কথা বলতে লাগলো আর ভাবি নদী মিলে সব খাবার দেখতে লাগলো। নদী এক এক করে সবকিছু চেক করতে লাগলো আর সবার প্রশংসা করতে লাগলো। নয়ন ফ্রেশ হয়ে এসে দেখে নদী ফোন রেখে পেটে হাত দিয়ে বসে বলল, আমি শেষ। এত চেক করতে করতে এখন আমার পেট ফেটে যাবে। যাই বলো, সবগুলো খাবার অনেক মজা হয়েছে কিন্তু। আচ্ছা বুঝলাম না, ওনারা কারা ছিল? সবাই তোকে ম্যাডাম কেন বলছিল? স্যার বউকে ম্যাডাম বলবে এটা তো স্বাভাবিক। ভাবি স্যার আবার কে? নয়ন কোচিং সেন্টার খুলছে 1 মাস ধরে। সব ছিল কোচিং এ, স্টুডেন্টদের মা বাবা। কি নয়ন কোচিং সেন্টার খুলছে? বাট পড়াশোনা বাদ দিয়ে এইসব কি? বিআই আপনি কিছু বলেন নাই? না, ওই নিজের পায়ে দাঁড়াচ্ছে, এটাই আমাদের গর্ব হয়। ওই নিজের স্ত্রী খরচ নিজে চালায়, বাবা মা বা কারোর ভরসা ওই করে না। ওর কথা, নিজের বউকে মন খুলে সব কিছু কিনে দিব। কিছু কিনে দিতে গেলেও ওই বাপের টাকা থেকে নেওয়া, এসব ওর মধ্যে নাই। বিয়ে করেছে, তার দায়িত্ব সে পালন করে যাচ্ছে। নয়নের আব্বুর কথা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। নদীর আম্মু বলল, মাশাআল্লাহ। ওই তুমি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো কেন? সবাই মিলে পেছনে তাকাতে নয়ন হেঁটে এসে বলে, আরে আমি নিচে আসলাম, আমি অল্প অল্প শুনছি, বেশি না। নয়ন কথাটা বলে নদীর পাশে বসলো। নদীর আব্বু বলে ওঠে, তোমার কতজন স্টুডেন্ট? আগে ছিল 5 জন, তারপর 10 জন হইল, এখন আলহামদুলিল্লাহ কোচিং খোলার পর 60 জন হয়ে গেছে। মাশাল্লাহ, অনেক স্টুডেন্ট। কত করে নাও? 2000 করে, আর 10 জনকে ফ্রিতে পড়াই, মেধাবী গরিব জন্য। নয়নের কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। ভাবি বলে ওঠে, আমার ছেলেকে তো কোচিংয়ে দিয়েছি, 3000 করে দিতে হয়, তুমি তো কম নিচ্ছ। আবার 10 জনকে ফ্রিতে পড়াও। যাক, খুব ভালো। তাও তোমার মাসে 1 লাখ টাকা করে ইনকাম। মাশাআল্লাহ, এই বয়সে 1 লাখ ইনকাম করা কম কথা না। সবই আল্লাহর দয়া, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ফি আমানিল্লাহ। নয়ন শোনো, বলো। আমি আগামীকাল বাসায় চলে যাব। ওকে, যাও। আচ্ছা সবাই ওঠেন, সবাইকে খাইতে দেই। নদীর কথা শুনে সবাই খাইতে বসলো। চেয়ার টেনে নয়ন নদীকে নিজের পাশে বসিয়ে দিল। নয়নের আম্মু সবাইকে পরিবেশন করতে লাগলো। নয়ন নদীকে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। রূপা নয়নকে আর চোখে দেখতে লাগলো আর খেতে লাগলো। নয়ন ওর দিকে চোখ গেলে চোখ সরিয়ে নিল। 2 দিন পর নয়ন ছাদে বসে নদীর সাথে ফোনে কথা বলতে লাগলো। কথা শেষ হলে নদী বলল, যাও রুমে যাও, ঘুমাও। এইভাবে বাহিরে বসে থেকো না। ঠিক আছে যান, তুমিও ঘুমাও। কিস করলো। নদীও কিস দিলে নয়ন হাসি দিয়ে ফোন কেটে দিল। নয়ন উঠে নিচে নেমে গেল। নয়ন যে রুমে যেতে রূপার কথায় শব্দ শুনলো। রূপা চিল্লিয়ে বলছে, কুত্তার বাচ্চা, তোর সমস্যা, আমার সমস্যা না। নদীকে বলেছিলি ওর সমস্যা, অথচ আজ দেখ ওই 2 মাসের বাচ্চা পেটে নিয়ে ঘুরছে। তুই ওকে মিথ্যা অপবাদ দিয়েছিলি। নিজের সমস্যা নিজের চোখে পড়ে না, তাই না? কিছু হইলেই মেয়েদের দোষ সব। চুপ কর, একটা কথা বলবি না। তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। ফকিনির বাচ্চা, তোকে যে বিয়ে করছি এটা তোর 7 কপালের ভাগ্য। ফকিনির বাচ্চাকে বিয়ে করছিলাম, সবসময় খালি খাম খাম করস। আমি তো ডাক্তারের কথা চিকিৎসা নিচ্ছি, তাই না? আমি খাম খাম করি নাকি তুই নিজে খাম খাম করস? রূপা রাফির ঝগড়া না শুনে নদী নিজের রুমে চলে গেল। নয়ন রুমে গিয়ে খাটে শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর নদী আবারও কল কেটে দিল। নয়ন কল রিসিভ করতে নদী বলল, ওই যান, ঘুম আসছে না তো? কোলবালিশটা জড়িয়ে ধরো আর মনে মনে কল্পনা করো আমি শুয়ে আছি। ভালো লাগছে না। চেষ্টা করো, ঘুম চলে আসবে। ভালো লাগছে না, বাসায় আসবো। না, কয়েকদিন থাকো। তোমার আব্বু আম্মু এতদিন পর
তোমাকে কাছে পেয়েছে, সবাই কত খুশি হয়েছে। হ্যাঁ, এইটা ঠিক বলছো, সবাই অনেক খুশি হয়েছে। আমাকে তো সবাই চোখে হারাচ্ছে। আই লাভ ইউ জান, সবকিছু তোমার জন্য হয়েছে। আমার জন্য না, সব কিছুর মালিক আল্লাহ। তুমি কি তাহাজ্জুদ নামাজ পড়বে নাকি? পরে ঘুমাবো। বাই জান। আমিও পড়বো, থাকো। দুইজন কল কেটে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে নিল। দুইজন নামাজ পড়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন লাফ দিয়ে উঠল। নয়ন বলে উঠল, ভাবি কি করছেন? যা করছি দেখতেই তো পারছো। রূপা কথাটা বলে নয়নের ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নয়ন রূপাকে সরিয়ে দিতে লাগলো। রূপা নয়নের শার্টের বোতাম খুলতে লাগলো। নয়ন রূপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নয়ন উঠে সজোরে রূপাকে থাপ্পড় মারলো। রূপা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন কিছু বলার আগে রূপা নয়নের শার্ট ধরে টান দিয়ে ওর বুকে মুখ লুকিয়ে কান্না করতে করতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে আরেকবার সুযোগ দাও। নয়ন, আমি তোমাকে ছাড়া ভালো নেই, আমাকে আর একবার সুযোগ দাও। রূপার কথা শুনে নয়ন রাগে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আপনি আমার বড় ভাইয়ের বউ, আপনি এসব উল্টাপাল্টা কথা কেন বলছেন? আপনি এখন থেকে চলে যান। নয়ন, ভাবি বাদে আমি তোমার অতীত, তুমি আমাকে অস্বীকার করতে পারো না। আমার কোনো অতীত নাই, আমার অতীত ভবিষ্যতে সব আমার স্ত্রী। এখন থেকে চলে যান, আমার স্ত্রী কল দিচ্ছে। নয়ন ফোনটা রিসিভ করতে যাবে, সাথে সাথে রূপা ফোন কেড়ে নিয়ে নয়নকে ধাক্কা দিয়ে নিচে খাটের উপরে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়তে যাবে। সাথে সাথে নয়ন রূপার চুলের মুঠি ধরে ফেলে দিয়ে খাট থেকে উঠে বলল, তুই যে নোংরা, তোর বদভ্যাস কোনোদিন যাবে না। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি তোর মতো নোংরা মানুষকে ভুলতে পারছি। নয়ন, আমি তোমাকে ভালোবাসি, আমি মানছি আমি ভুল করেছি। তুমি থাকার পর আমি তোমার ভাইয়ের সাথে রিলেশন করেছিলাম, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি শুধু টাইম পাস করছি, আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি আমার কথা শুনলে না, আমাকে সব জায়গা থেকে ব্লক করেছিলে, আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে। আমি তোমার উপর রাগ করে পরে তোমার ভাইয়াকে আমি বিয়ে করে এই বাড়িতে আছি। বাট আমি জানতাম না এটা তোমার ভাইয়া হয়। তুই এখন থেকে যা, তোর টাকা নিয়ে তুই থাক। আর ধন্যবাদ, তোর কারণে আমি নিজের জীবনে সঠিক মানুষ পেয়েছি। নয়ন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। নয়ন, আমাকে আর একবার সুযোগ দাও, আমি এবার কথা দিচ্ছি তোমাকে আমি আর ছাড়বো না। নয়ন, এখানে তোমারও দোষ আছে, তুমি আমাকে কখনোই তোমার আসল পরিচয় দাওনি। আমি শুধু জানতাম টিউশনি করে তোমার পড়াশোনার খরচ চালাও। আমাকে আগে তোমার পরিচয় দিলে কখনোই আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে ধরতাম না। আমি শুধু তোমার জন্য অন্য কারো সাথে টাইম পাস করে টাকা নিতাম, যাতে তোমাকে ভালো কিছু কিনে দিতে পারি। আমি তো সব তোমার ভালোর জন্য করছি। তোর কি ঘৃণা লাগে না এসব কথা এত সুন্দরভাবে বলিস কিভাবে? তুই এখন থেকে যা, না হইলে আম্মুকে ডাক দিব। নয়ন ডাক দিতে যাবে, রূপা চলে গেল। নয়ন খাটের উপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে ঠিক করে ভিডিও কল রিসিভ করলো। নদীর দিকে তাকাতে নদী নয়নের শার্টের বোতাম খোলা দেখে রোমান্টিক ভাবে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার হাজবেন্ড সকাল সকাল শার্টের বোতাম খুলে ভিডিও কলে হট লুকে মনে যাচ্ছে? নদী কিস করে দিলে নয়ন হেসে দিয়ে বলল, পাগলি বউটা গোসল করতে যাব তাই বোতাম খুলছিলাম, বাট তোমার কিস পেয়ে আমার পুরো শরীরটা গরম হয়ে গেছে। কাছে থাকলে তোমার। নয়ন কথাটা বলে ওর বুকের দিকে তাকাতে নদী লজ্জায় লাল হয়ে গেল। নদী তাড়াতাড়ি ফোনটা বালিশের সাথে রেখে হাত দিয়ে নিজের বুক ঢেকে দিলে। নয়ন এক চোখ বন্ধ করে তাকালো। নদী ফিক করে হেসে দিল। নয়ন ফু দিলে পিছন থেকে নদীর ছোট বোন শাড়ির আঁচলটা সরিয়ে দিলে। নয়ন লজ্জা পেয়ে গেল। নদী ওর বোনের দিকে তাকাতে নদী বলে উঠল, ফাজিল, কি করলি এটা? এই আমি কিছু দেখি নাই, আমি গেলাম। বাই। দুলা ভাই, এত লজ্জাপর কিছুই নাই, সামনে থাকলে তো পুরোটা। নভা কথাটা বলে থেমে গিয়ে হাসতে লাগলো। নদী কান ধরে বলল, আগে পেকে গেছিস তাই না? বিয়ে দিয়ে দিব। আমার শালিকার কান ছাড়ো। বিয়ে আর কার লগে দিবে? তোমার জামাইকে তো বিয়ে করতে চাইছিলাম, আর তা আগেই তুমি বিয়ে করে নিয়েছো। যেখানে ওর বাচ্চার মা হওয়ার কথা সেখানে খালা হয়ে গেলাম। নভার কথা শুনে নয়ন সাথে সাথে শার্টের বোতাম লাগিয়ে দিল। নদী রাগী লোক নিয়ে তাকাতে নভা বলে ওঠে, আরে আরে, এত রেগে যেও না। তোমার জামাই অনেক মেয়ের স্বপ্নের রাজা। ওর হাসি দেখে কলেজের অর্ধেক মেয়ে ওর ওপরে ক্রাশ খেয়ে আছে। তোমার বিশ্বাস না হলে আমাদের গ্রুপে দেখো। নয়ন ফোনটা কেটে দিল। নদী গ্রুপে SMS দেখে চোখ কপালে উঠল। নভা বলে ওঠে, তুমি টেনশন করো না, তোমার জামাই কাউকে পাত্তা দেয় না, সবাইকে বলে দিয়েছে সে বিবাহিত, নিজের আইডিতে বিবাহিত দিয়ে রাখছে।
আচ্ছা নোভা, একটা কথা বলতো, কি কথা? নয়নের গার্লফ্রেন্ডকে তুই কি জানোস? জানবো না কেন? তোমার এক্স জামাইয়ের দ্বিতীয় নাম্বার বউয়ের এক্স। নোভার কথা শুনে নদী থমকে গেল। নোভা বলে ওঠে, থাকো, পরীক্ষা দিতে যাই। নোভা চলে গেল। নদী এই 3 মাসে কিছু দৃশ্য ভাবতে লাগলো। এইদিকে নয়ন রেডি হয়ে কলেজে চলে গেল। নয়ন পরীক্ষা দিয়ে বের হয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকলো। নোভা আসলে নোভাকে বলল, নোভা শোনো, জি জিজু বলেন। তোমার আপুকে এইগুলো দিও। বউয়ের গিফট? আমার গিফট কই? এখানে 5,000 আছে। আপনার ফ্রেন্ডদের সাথে রেস্তোরাঁ যাবেন, যান, কাজে লাগবে। আরে না, লাগবে না, আব্বুর থেকে নিয়ে নিব। নাও নাও, শালিকা হও আমার একমাত্র। দুলাভাইয়ের থেকে নিবে না তো কার থেকে নিবে? যাও যাও। নোভার হাতে জোর করে টাকা দিয়ে বাইক নিয়ে সোজা চলে গেল। নোভা বাসায় গেলে নোভার হাতে ফুলের তোড়ার সাথে একটা ফুলের খোপা দেখে সবাই অবাক হয়ে গেল। বলো, কি ব্যাপার, তোর হাতে এইসব ফুল কেন? নোভা কিছু বলার আগে বড় ভাবি বলে ওঠে, কোন ছেলে গিফট দিল তোমাকে? আজকে তো রোজ ডে, কে দিল তোমাকে? ভাবি, বাজে কথা বলবেন না। সব সময় সন্দেহ কেন করেন? ভাইয়া তুমি রেগে তাকাবে না। আপু, একটাই, এইটা তোমার নয়ন দিয়েছে, সরি মানে দুলাভাই তোমার জন্য পাঠিয়েছে। হুদাই মেয়েটাকে ভুল বুঝলেন ভাবি। আগে এমন ভাবে কথা কেন বলেন? নোভা, নয়নকে আসতে বললি না? বলবো কি, কিভাবে যেন জেনে গেছে আমি আমার ফ্রেন্ডের সাথে রেস্তোরাঁ যাব। সেটা কিভাবে জানছে জানি না। আমার হাতে 5,000 টাকা জোর করে দিয়ে চলে গেছে। কতবার কইলাম নিব না, বলে একমাত্র শালিকা দুলাভাইয়ের টাকা নিবে না, কার টাকা নিবে, এই বলে জোর করে দিয়ে চলে গেছে। আপু তুই রেখে দে, আমি আব্বুর থেকে নিয়ে নিব। তোর দুলাভাই তোকে দিয়েছে? আমাকে কি দিয়েছে নাকি যে আমি নিব? আমার গিফট আমাকে দে। বাবা, শালিকাকে টাকা দিচ্ছে, বউকে গোলাপ ফুলের খোঁপা দিয়েছে। আমরা ভাবি হই, আমাদের গিফট কই? তোমার জামাইকে কল দাও। কল দিয়েছে। নদী কল রিসিভ করতে নয়ন বলে ওঠে, জান, আমি সারাদিন তোমাকে কল দিতে পারবো না। আমি একটু ফ্রেন্ডদের সাথে শহরের বাইরে যাব। রাত 10টায় আসবো। তুমি শাড়ি পরে একটু বারান্দায় থেকো, আমি ওইখান দিয়ে যাব। নয়নের কথা শুনে নদী কিছু বলার আগে ভাবি হাত থেকে ফোন নিয়ে বলল, কি ব্যাপার? বউয়ের জন্য রোজ, শালিকার জন্য টাকা। আমরা ভাবিরা কি অন্যায় করলাম? ইয়ে মানে ভাবি, আমি তো বুঝতে পারি নাই। আমার যেটা মনে হয়েছে সেইটা করছি। আমি নদীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। আপনারা সবাই বাহিরে খেতে যেতে পারেন। ট্রিট দিচ্ছ নাকি? হ্যাঁ। তাহলে নিজে এসে নিয়ে যাও। আসলে ভাবি, আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি যে কিভাবে যাই, আমার যাইতে যাইতে 10টা বাজবে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজ? আর তুমি তো দেখি ভালোই বউয়ের সাথে লুকিয়ে দেখা করে যাবে। আমাদের সাথে দেখা করবে না নাকি? ইয়ে মানে শ্বশুর শাশুড়ির সামনে যাইতে শরম লাগে, আর বউকে দেখলে কি আর নিজেকে কন্ট্রোল রাখা যায়? তাই আর কি বাসার ভিতরে যাব না, রাস্তা থেকে দেখে চলে যাব। নয়নের কথা শুনে নয়নের আম্মু আব্বু না শোনার ভান করলো আর সবাই মিটিমিটি হাসতে লাগলো। নদী লজ্জা পেয়ে গেল। ভাবি বলে ওঠে, ওকে, তুমি যদি নিজে এসে ট্রিট দিতে পারো তাহলে এসো, না হইলে থাক, লাগবে না। ভাবি, আগামীকাল সবাইকে ট্রিট দেই, রাতে কি বলেন? তোমার ইচ্ছে। ধন্যবাদ ভাবি। আর ভাবি কিছু মনে না করলে আমার বউটাকে একটু দেখি। 9 ঘন্টা তো আর দেখতে পারবো না। ওকে ওকে, দিচ্ছি। নদী নাও। নদী উঠতে গেলে ভাবিরা দুজন মজা নিলে নদী আর উঠল না। নদী বলে ওঠে, আমি বসার ঘরে। কি সবাই আছে নাকি? ওইরকমই। যাই হোক, বেতন পাইছো তো? হ্যাঁ। বন্ধুদের সাথে কোথায় যাবে? বলতে হবে। হ্যাঁ বলো। রক্ত দিতে যাব। 6 জন রোগীর অবস্থা ভালো না, তাই রক্ত দিতে যাব। 3 ঘন্টা জার্নি করতে হবে। কি, অত দূরে গিয়ে রক্ত দিতে হবে? রাগ করবে না প্লিজ, এই জন্য কাউকে কিছু বলতে চাই না। ওকে, করলাম রাগ, বাট সাবধানে যাও। আর হ্যাঁ, শরীর দুর্বল লাগলে রক্ত যেন দাও না, বলে দিলাম। আচ্ছা ওকে, ভালো থাকো। আর হ্যাঁ, বড়দের আমার সালাম দিও। ওকে। নয়ন কিস দিলে নোভা নদীর পেছনে তাকাতে নয়ন বলে ওঠে, ফাজিল। ভাইয়া। নয়ন হাসি দিয়ে কল কেটে দিল। এদিকে নদীর বড় ভাই বলে ওঠে, নয়ন তো দেখছি আসলে অনেক পরিবর্তন হয়েছে। বড় ভাবি বলে ওঠে, চুপচাপ ছেলে এত কথা বলে? নদী এবার এখানে না আসলে জানতামও না এ ছেলে শান্ত এত কথা বলতে পারে। আর এত বিশুক, আগে আসলে নিচের দিকে তাকিয়ে থাকতো, কারো দিকে না তাকিয়ে সালাম দিয়ে আর কোনো কথা বলতো না। নদী রেডি হয়ে নিলে ওই লাগেজ নিয়ে চলে যাইতো।
বিয়ে করলে সবার পরিবর্তন আছে। আচ্ছা আমি যাই। সবাই কথা বলতে লাগলো। রাতে নদী শাড়ি পরে সুন্দর করে সেজে বসে থাকলো। নদীদের বাসার নিচে এসে হর্ন দিল। নদীর মেজো ভাই পেছন থেকে এসে নয়নের কাঁধে হাত দিয়ে বলল, ভিতরে চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন, চলো ভেতরে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নয়নের সালাম দিয়ে নয়নকে জোর করে বাসার ভিতর নিয়ে গেল। নয়ন লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন সবাইকে সালাম দিল। ভাবি উপর থেকে নয়নকে দেখে বলল, আরে জামাই বাবু এসেছে যে। বৌমা, ওকে আর লজ্জা দিও না তো। বাবা তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, খাবার দেই। আন্টি আমি খেয়ে এসেছি, আমি কিছু খাবো না, আমি বাসায় যাই। এত লজ্জা পাওয়া লাগবে না, এটা শ্বশুর বাড়ি, এখানে এত লজ্জা কেন? আরে জিজু যে, চলো। নোভা হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নদীর রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। নয়ন নদীকে দেখে মুগ্ধ হয়ে গেল। নয়ন নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। নদী নয়নকে দেখে সোজা এসে নয়নের মাথার পেছনে ধরে ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নিল। দুজন একে অপরকে কিস করতে লাগলো। নোভা ভাবি দরজা কিছুটা খুলে দেখতে লাগলো। দুজন মিটি মিটি হাসতে লাগলো। বড় ভাবিকে ইশারা করলে উনি দেখে নোভার কান ধরে নোভা লজ্জায় চলে গেল। দুই ভাবি মিলে মিটি মিটি হাসতে লাগলো। নয়ন নদীকে ছেড়ে দিল। দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেল। নদীর সামনে হাঁটু কেটে বসে পেটে চুমু দিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু আম্মু, যেই থাকেন। আপনার আম্মু আমাকে একটু ভালোবাসে না, আপনাদের কাছে আমি অভিযোগ দিলাম। ওই আমি কখন বললাম আমি তোমাকে ভালোবাসি না? নদী নয়নকে মারতে লাগলো। নয়ন হাসতে হাসতে নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে কিছু বলতে গিয়ে দরজার সামনে দুজনকে দেখে নয়ন তাড়াতাড়ি করে ছেড়ে দিল। নয়ন আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজা টান মারলে দুজন হুমড়ি খেয়ে পড়ল। নয়ন হাসতে লাগলো। দুই ভাবি লজ্জায় উঠে বলল, আমরা কিচ্ছু দেখি নাই। ভাবি আপনারা এটা কি করছিলেন? আমরা কিছু করছিলাম না তো, আমরা যাচ্ছিলাম। ও হ্যাঁ, আমাদের নিচে কি যেন আছে। কথাটা বলে দুজন দৌড়ে চলে গেল। নয়ন হাসতে লাগলো। নদীর আগে লোক নিয়ে তাকাতে নয়ন হাসি থামিয়ে বলল, কি হলো, এভাবে তাকাও কেন? তুমি মেজো ভাবিকে বেশি ফাজিল বানিয়ে দিচ্ছ। মেজো ভাবি আবার বড় ভাবিকে। আমি কি করলাম যে উনি মজা করে আমিও করি? নয়ন নদীর কাছে আসতে যাবে, নোভা বলে ওঠে, জামাই বাবু আপনার চা। ফাজিল, দুলা ভাই বসবো নাকি? যাবো। থাকো। থাক, আমি আপনাদের মাঝে কাবাবের হাড্ডি হতে চাই না। নোভা চলে গেল। নয়ন নদীকে বসিয়ে দিয়ে গল্প করতে লাগলো। 1 ঘন্টা পার হয়ে গেলে নদী বলে, এখানে থেকে যাও। ইচ্ছে তো করছে, বাট বাসায় যাওয়া লাগবে, পরীক্ষা পড়তে হবে। আচ্ছা যাও, এখন বের হও। ঠিক আছে। নয়ন নদীর কপালে চুমু দিয়ে চলে গেল। 6 মাস পর নয়ন কোচিং করা ছিল। হঠাৎ করে ফোন বেজে উঠলে নয়ন কলটা রিসিভ করতে ওই পাশ থেকে কান্নার শব্দ শুনে নয়ন ভয় পেয়ে গেল। নোভা বলে ওঠে, ভাইয়া আপনি কোথায়? এক্ষুনি হসপিটাল চলে আসেন, আপুর অবস্থা বেশি ভালো না। নোভার কথা শুনে নয়নের হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। নয়ন থমকে গেলে একজন স্টুডেন্ট ধাক্কা দিলে নয়ন তাড়াতাড়ি করে ফোন রেখে দৌড়ে বের হয়ে গেল। বাইক নিয়ে নয়ন তাড়াতাড়ি করে হসপিটাল চলে গেল। নোভার সাথে দেখা হলে নোভাকে বলো, নদী কি হয়েছে? নদী ঠিক আছে নোভা? ভাইয়া আমার সাথে চলেন আপনি। নদী ঠিক আছে কিনা আমার প্রশ্নের উত্তর দাও। আপুর অবস্থা ভালো না। আমার বোনের কিছু হইলে আমি আপনার ভাইকে আর আপনার এক্সকে ছাড়বো না। কি বলছো? ওই কি করছে? ওয়েট, বলছি ওরা কি করেছে। নোভা ফ্ল্যাশব্যাকে গেল। নদী আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছেড়ে সব থেকে বড় ভুল করেছি। নদী তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে আর কোনো কষ্ট দিব না। আমি নিজের অসুস্থতা আগে জানলে এমন কিছু হইতো না, আমি তোমাকে কখনোই কষ্ট দিতাম না। নদী প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। ভাইজান আমাকে ছাড়েন, আপনি আমার ভাসুর, আমাকে স্পর্শ করবেন না দয়া করে। প্লিজ নদী আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ছাড়া ভালো নাই। আমি আমার ভুল বুঝতে পারছি, আমাকে তোমার মতো কেউ ভালোবাসতে পারবে না। আমি রূপাকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আপন করে নাও। পায়ে ধরতে যাবে সাথে সাথে নদী সরে দাঁড়িয়ে বলো, ভাইয়া এখন থেকে যান, আমি আপনাকে ভালোবাসি না। আমার স্বামী আমার জীবনের সব। আপনি আমার রুম থেকে বের হয়ে যান, না হইলে আমি চিৎকার করব। রাফি নদীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। নদী বিরক্ত হয়ে চিৎকার করতে যাবে সাথে সাথে রাফি চলে গেল। নদী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসতে হঠাৎ রূপা এসে বলল, নয়ন আসে নাই। না ভাবি, কিছু বলবেন কি? না থাক, কিছু বলবো না। আচ্ছা তোমার ফোনটা একটু দিবে? একটু, আমি একজনকে কল দিব। রূপা কথাটা বলে ওর ফোনটা খাটের উপর রাখতে নদী নিজের ফোন দিলে রূপা ফোন কাউকে দিয়ে বারান্দায় গেল। হঠাৎ করে রূপার ওয়ালপেপার দেখে নদীর বুকের ভেতরে কেঁপে উঠল। নদী ফোনটা হাতে নিয়ে দেখে গ্যালারির ভিতরে পিকটা। নদী পিকগুলো একের পর এক দেখতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রূপা এসে নদীকে দেখে বলো, নদী কি করছো?
না কিছু না ভাবি, কথা বলার শেষ কি ভাবি? জি। নদী চুপ থাকলে রূপা বলে ওঠে, নদী, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কিসের ভাবি? আমি মা হতে চলেছি। রূপার কথা শুনে নদী অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সব সম্ভব। সত্যি করে বলেন, এটা কার বাচ্চা? কার আবার? আমার আর রাফির। এটা কোনোভাবে সম্ভব না। সব সম্ভব। ভাবি মিথ্যা বলবেন না, সত্যি কথা বলেন। সত্যি বলবো? প্লিজ কাউকে বলবে না, আর ভুল বুঝবে না। দেখো, আমাদের সংসার টিকিয়ে রাখার জন্য আমরা এমন করছি। এইটা আমার আর নয়নের সন্তান। মিথ্যা কথা, নয়ন এমন কিছু করতে পারে না। এইটা সত্যি কথা, তার প্রমাণ আমার কাছে আছে। রূপা ওর ফোনে কিছু SMS আর ছবি দেখাতে লাগলো। নদীর আগে রূপার চুল ধরে থাপ্পড় মারতে মারতে বলল, একদম আমার স্বামীর চরিত্রে দাগ লাগাবি না। আমার স্বামী এসব করতে পারে না। আমি আমার স্বামীকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমার চুল ছাড়ো, তুমি বিশ্বাস করবে নাকি করবে না সেটা তোমার ব্যাপার। তুমি বাপের বাড়িতে গেলে আমাদের ভিতর ভালো সম্পর্ক হয়, তার ফলাফল আমাদের সন্তান। আর নয়ন তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, আমাকে বিয়ে করে নেবে। আমি রাফিকে ডিভোর্স দিব, তারপর নয়নকে বিয়ে করব। একদম বাজে কথা বলবি না। নয়ন শুধু আমাকে ভালোবাসে আর কাউকে না। এসব মিথ্যা কথা। নদী রূপাকে মারতে লাগলো। রূপা নিজেকে বাঁচাতে গিয়ে নদীর সাথে হাতাহাতি করতে লাগলো। নোভা আসলে রূপা ধাক্কা মারলে নদীর সোজা পড়ে গেল। নোভা জোরে চিৎকার দিয়ে উঠলো। নদীর কাছে গেলে নদী ব্লাড ভেসে যেতে লাগলো। নোভা ফ্ল্যাশব্যাকে আসলে নয়ন রাগে বলল, আমি ওকে খুন করে ফেলবো। নয়ন কথাটা বলে দৌড়ে গেল। সবাই বাহিরে দাঁড়িয়ে আছে, হাঁটাহাঁটি করছে। নয়নকে দেখে নয়নের আম্মু বলল, নয়ন, তুই এখানে? আম্মু, নদী কি অবস্থা? ডাক্তার বের হয় নাই? কেউ বের হয়নি। আল্লাহ কাছে দোয়া কর, খারাপ কিছু হবে না। বাচ্চা মা দুইজন সুস্থ থাকবে ইনশাআল্লাহ। নয়ন কিছু বলতে যাবে, তখনই নার্স বের হলে নয়ন দৌড়ে গিয়ে বলল, নার্স, আমার স্ত্রীর কি অবস্থা? নার্স বলে ওঠে, দুইজনকে বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দয়া করে আমরা যেন দুইজনকে বাঁচাতে পারি। নয়ন কথাটা বলে ভেঙে পড়লো। নয়ন নার্সকে বলল, নার্স, আমার স্ত্রীকে বাঁচান। আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না। আমার স্ত্রীকে বাঁচান। আমার স্ত্রী থাকলে আমার হবে। আমার কোনো সন্তানের দরকার নাই। আমার স্ত্রীকে বাঁচিয়ে দিতে বলেন। নয়নের কথা শুনে নার্স বলে, আপনার স্ত্রী বারবার বাচ্চাকে বাঁচাতে বলছেন, আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। নার্স ব্লাড নিয়ে ভেতরে চলে গেল। নয়ন কান্না করতে লাগলো ছোট বাচ্চার মতো। রাফির উপর আসলে নয়নদের দেখে রাগে নয়নে উঠে রূপার গলা চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোকে বারবার বলছি আমার স্ত্রী থেকে দূরে থাক, কিন্তু তুই আমার কথা শুনলি না। আমি তোকে মুক্ত করে দিয়েছি কবে? তুই নিজে তো আমাকে ছেড়ে টাকাওয়ালার কাছে গেছস। এখন কেন এমন করলি? আমি তো তোকে একবারও জিজ্ঞেস করি নাই আমার সাথে এমন কেন করলে। আমি কি অপরাধ করছি? কেন অন্য কাউকে বিয়ে করলে? আমি তো একবারও তোকে জিজ্ঞেস করি নাই। আমি তো চেয়েছিলাম তুই যদি ভাইয়াকে বিয়ে করে সুখে থাকোস, এতে খারাপ কি? আমি তো তোকে তোর মতো থাকতে দিলাম। তোর সুখের তো আমি কাটা হই নাই, তাহলে তুই কেন আমার সাথে কাটা হইলি? নয়নকে সবাই টেনে সরিয়ে নিল। রূপা জোরে জোরে কাশতে লাগলো। রূপা ভয়ে কান্না করতে করতে বলল, নয়ন, আমি বুঝতে পারি নাই এত জোরে ধাক্কা লাগবে। আমি তো শুধু চেয়েছিলাম ওই তোমাকে অবিশ্বাস করে দূরে চলে যাক, ততদিনে আমি তোমাকে নিজের করে নেব। রূপার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নয়ন রেগে রূপাকে বলল, আমি তোর বড় হব তুই ভাবলি কিভাবে? আমি মরে গেলেও তোর মতো লোভী মেয়েকে কখনোই ভালোবাসতাম না। আমি তো আগে ভালোবাসতাম, আমার স্ত্রী আমার লাইফে আসার পর থেকে তোর মতো 2 টাকার মেয়েকে আমি আমার ঘৃণ্য লিস্টেও রাখি নাই। আর সেখানে নাকি আমার স্ত্রী আমাকে ছেড়ে দিলে নাকি তোর হব। তোকে আমি খুন করে ফেলবো। নয়ন সবাইকে ফেলে দিয়ে রূপার গলা চেপে ধরল। সবাই থামানোর চেষ্টা করলে কেউ পারছিল না। রূপার জিহ্বা বের হয়ে আসতে যাবে, তখনই ছোট বাচ্চার কান্নার শব্দ কানে আসলো। নয়নের আম্মু বলল, নয়ন, ওকে ছেড়ে দে, বাবুর কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? নার্সের কণ্ঠ শুনতে যেই রূপাকে ছেড়ে দিয়ে পিছনে তাকাতে নয়ন বাচ্চাকে না দেখে দৌড়ে গিয়ে কেবিনের ভিতরে গিয়ে নদীর কাছে গেল। নদীকে তাকিয়ে থাকতে দেখে নয়ন খুশিতে হাঁটু গেড়ে বসে ওর হাত ধরে অঝরে কান্না করতে লাগলো। নদী বলে ওঠে, নয়ন। নয়ন নদীর কণ্ঠ শুনে নয়ন উঠে ওকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমা করে কান্না করতে লাগলো। এদিকে রাফি রূপাকে সজোরে থাপ্পড় মারলে রূপা কান্না করতে করতে বলো, আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। তুই নদীর সন্তানকে মেরে ফেলতে নিয়েছিলি? তোর এত বড় সাহস! তুমি নিজেও তো নদীকে ভালোবাসো। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এসব নাটক করেছি। চুপ কর।
আমি নদীকে ভালোবাসি, তাই বলে আমি তোর মতো এত খারাপ না যে ছোট বাচ্চা কথা না ভেবে ধাক্কা দিয়েছি। তুই মানুষ নাকি অন্য কিছু? রাফি, বিশ্বাস করো, আমি বাচ্চার কোনো ক্ষতি চাই না। আমি তো শুধু নদীকে রাগাতে চেয়েছিলাম, যাতে নয়নকে ভুল বুঝে চলে যায়। ছোট বাচ্চার সাথে আমার কোনো শত্রুতা ছিল না। আমি বাচ্চাটার ক্ষতি কখনো কল্পনা করিনি। ছাড় আমাকে। রাফি ভিতরে ঢুকলো। নদী নয়নের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, নয়ন কি শুরু করলে? এভাবে বাচ্চাদের মতো কান্না কেন করছো? নয়ন থামো না, এইভাবে কান্না করলে কি আমার ভালো লাগে বলো? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি বউ। আমি তোমাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারি না বউ। আল্লাহর কসম করে বলছি, আমি ওই রূপকথার কপালে চুমু দেওয়া হাতছাড়া কিছু করি নাই। আমি তোমাকে বিয়ে করার পর থেকে আমি ওর কথার ভাবি নাই। আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। নয়ন, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি আমাকে রেখে অন্য কারোর সাথে ওইসব করতে পারো না। আমার আসলে খারাপ লেগেছিল ওইসব পিক আর SMS দেখে। আমি জানতাম যে ওই তোমার গার্লফ্রেন্ড। একবার মনে হয়েছিল যে গার্লফ্রেন্ড যেহেতু, হয়তো তুমি ওর মিথ্যা মায়ায় আবারও পড়েছিলে, তাই ভেবে কষ্ট হয়েছিল। আমি ওকে আগে ভালোবাসতাম, কিন্তু ওই একটা লোভী মেয়ে ভাইয়াকে বিয়ে করে আসার পর থেকে আমি আর ওকে নিজের কিছু ভাবতাম না। আমি তোমার ভালোবাসা পাওয়ার পর থেকে আমি ওর কথা আমার কল্পনাতেও নিয়ে আসি নাই। আমার কল্পনা, আমার বাস্তব, আমার স্বপ্ন, সব কিছুতে তুমি থাকো। আমার কথা বিশ্বাস করো নদী। আমি জানি তো, আমাকে ক্ষমা করে দাও। ওর মিথ্যা সব কিছুর জন্য একটু হলেও সন্দেহ হয়েছিল। আই এম সরি। আমার উপরে তুমি রেগে নাই বলো? নদী নয়নের হাত ধরে কপালে চুমু দিয়ে বলল, আমি কার উপরে রাগ করব? হ্যাঁ, আমার কলিজার উপরে আমি কিভাবে রাগ করব শুনি? আর যদি তুমি ওর সাথে থেকেও থাকো, তাও আমি তোমাকে ছাড়তাম না। বকাঝকা করতাম, কিন্তু পরে কখনোই যেতে দিতাম না। ভুল করতে পারলে যেহেতু আমি তোমার কাছে 200 ছিলাম না। ওই আমার কাছে আসতো, সুযোগ পেলে আমি ওকে 2 দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। পরে আমি যখন রুমে থাকতাম আমার দরজা লাগিয়ে রাখতাম। আমার কথা বিশ্বাস না হইলে আম্মুকে জিজ্ঞেস করো। আমার রুমে আসলে আম্মু আমার রুমে দরজা আটকানো দেখার জন্য বকা দিত। আমাকে জিজ্ঞেস করতে হবে না, আমি জানি আমার স্বামী কেমন। আমি তো বললাম যে যাই হয়ে যাক না কেন, আমি আমার স্বামীকে কখনোই ছেড়ে যেতাম না। ভুল করলে দরকার হলে বকাঝকা করতাম। এখন কান্না করো না, আমরা দুজন ঠিক আছি। দুলাভাই, কান্না থামিয়ে ছেলেটার দিকে তাকান। দেখেন আপনার দিকে কিভাবে তাকিয়ে আছে। নয়ন পেছনে তাকাতে দেখে ওর ছোট ছেলেটা ওদের দিকে তাকিয়ে আছে। নয়ন উঠে ওভারকোল থেকে নিয়ে কপালে চুমু দিয়ে নদীর কাছে নিয়ে আসলো। নদী বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, কি এক আজব কাহিনী। আমি এত কষ্ট করে পেটে রাখলাম, আর উনি কিনা একদম বাপের মতো হয়েছে। একদম সত্যি কথা। আমি তো বাবুকে দেখে অবাক হয়ে গেছি, একদম নয়নের ছোটবেলার মতো। আমার ছোটবেলার ছবি দেখেছো নাকি তুমি? আম্মু দেখেছিল। আচ্ছা, আমি অজু করে আসি। বাবুর কানে আজান আর ইকামত দিতে হবে। নয়নের কথা শুনে নদী দরজার দিকে তাকাতে দেখে রাফি অসহায়ের মতো তাকিয়ে আছে বাচ্চার দিকে। নদী নয়নের হাত হলো। নদী নয়নের দিকে তাকালে নয়ন দরজার দিকে তাকালো। নয়ন রেগে বলল, তোরা 2 জন আমার সামনে আসিস না, আমি তোদের খুন করে ফেলবো। নয়ন, শান্ত হও। ওকে হইলাম, তোদের ভাগ্য ভালো যে আমার সন্তানের কান্না আওয়াজের জন্য বেঁচে গেছস। নয়ন, আমি তো তোমার কাছে জীবনে কিছু চাই নাই। আমি একটা জিনিস চাইবো, দিবে? কি বলো? অবশ্যই রাখবো। নদী রাফির দিকে তাকালো, একবার নয়নের দিকে তাকালো। নয়ন আগ্রহ নিয়ে তাকিয়ে বলল, কি হলো বলো? নয়ন, আমাকে তুমি ভুল বুঝো না। বাবুর আজান ইকামতটা রাফি ভাইয়া দিক। দেখো, রাগ করো না প্লিজ, আমি অন্যভাবে বলছি না। দেখো, আমাকে একদম ভুল বুঝো না। উনি বাচ্চার জন্য পাগল হয়ে যেত। আমি যেহেতু ওনার প্রথম স্ত্রী ছিলাম, আমি জানি উনি বাচ্চার জন্য কি করতে পারে। ওনার অনেক শখ এটা। প্লিজ তুমি রাগ করো না। আমি তোমার বউ, তোমার শুধু আমার মনে ওনার জন্য কোনো ভালোবাসা নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার লাইফের সব কিছু। নদীর কথা শুনে নয়নের আম্মুর চোখে পানি চলে আসলো। রাফি অসহায় ভাবে তাকালো। নদী নয়নের হাত ধরতে নদী সবার দিকে তাকিয়ে সবাই তাকালো নয়নের উত্তরের জন্য। নয়ন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নয়নের হাত ধরে হাসি মুখে বলল, ওকে, ঠিক আছে। নয়ন কথাটা বলতে সবাই খুশি হলো। রাফি দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিতে গিয়েও হাত গুটিয়ে নিল। নয়ন নদীর কোল থেকে বাচ্চাটাকে দিলে
রাফি কোলে নিয়ে জমানো সকল চাপা কান্না আজ প্রকাশ করে দিল। বাচ্চাটাকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রাফি যেন খুশিতে কথা বলতে ভুলে গেছে। রূপা বাচ্চাটাকে নেওয়ার জন্য হাত বাড়াতে গেলেও নয়নের ভয়ে হাত গুটিয়ে নিল। নদী বলল, ভাইয়া ভাবিকে দেন। রাফি দিতে না চাইলে নয়ন কিছু বলার আগে নদী বলে, বড় আব্বুর কাছে গেছে, বড় আম্মুর কাছেও তো যাবে। নদীর কথা শুনে বাচ্চাটাকে দিকে রূপা চুমুতে ভরিয়ে দিল। কান্নামাখা কণ্ঠে বলল, আব্বু জান, আমি আপনার ক্ষতি কখনোই চাই নাই। আমি যে কি করছি আমি নিজেও জানি না। আমি আপনার অপেক্ষায় ছিলাম কবে আপনি এই দুনিয়াতে আসবেন। আপনার বড় আম্মুকে সবাই যতটা খারাপ ভাবে, আপনার বড় আম্মু ততটা খারাপ না। আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এতিম। আপনি কি আমার আব্বু হবেন? রূপার কথা শুনে বাচ্চাটা হেসে দিলে নয়ন সবাই হেসে দিল। রাফি বলল, আমি যাই, অজু করে আসি। রাফি খুশিতে চলে গেল। রাফি অজু করে এসে বাবুকে কোলে নিয়ে আজান দিতে লাগলো আর ইকামত দিতে লাগলো। নয়ন নদীর হাত ধরে বসে থেকে দেখতে লাগলো দুজনকে। বাচ্চার সাথে এত খুশি দেখে নদী বলল, আই এম সরি, প্লিজ তুমি যেন আমায় রাগ করো না। না, ধন্যবাদ। ধন্যবাদ নদী, তোর সাথে কারো তুলনা হয় না। তোর জায়গায় আমি থাকলেও রাফিকে ক্ষমা করতাম না। তুই সবার কথা ভাবস, শুধু নিজের কথা কখনো ভাবলি না। আমার কথা ভাবার জন্য আমার এই মানুষটা তো আছে। নদী কথাটা বলে জড়িয়ে ধরল। নয়ন কপালে চুমু দিয়ে ওদের দেখতে লাগলো। রাফির উপা এসে বলল, নদী, থ্যাংক ইউ সো মাচ। নয়ন, তোকে অনেক ধন্যবাদ। আজ থেকে আমি নদীকে বোন বলে ডাকবো। তুই নদীকে ভুল বুঝবি না কখনো। নদী, আমাকে ক্ষমা করে দিও। আমি বাচ্চার নেশায় কি করব বুঝতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না। আমি তোমাদের ক্ষতি কখনোই করতে চাইনি। থাক, অতীত বাদ। এখন নতুন করে দুইজন দুইজনকে বোঝার চেষ্টা করেন। আর হ্যাঁ, আমার স্বামীর দিকে আর কোনোদিন যদি চোখ পড়ে তাহলে সেদিন এই নদীকে দেখতে পারবেন না। আমি তাকে মেরে ফেলবো। নদী ঠান্ডা মাথায় হাসি মুখে বলল। নয়ন অবাক হয়ে তাকালো। নদী মিষ্টি করে হাসি দিল। সমাপ্ত।